এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে লাইভ ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করার চেষ্টা করব। সবাই পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। পুরোটা ক্লাস কেউ যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই সবগুলো টপিক কভার হয়ে যাবে, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো, আমরা প্রথমেই লিখে রাখছি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তোমাদের বোর্ড পরীক্ষায় সংজ্ঞা একটা অথবা দুইটাই অধ্যায় থেকে প্রতি বছরে এসে থাকে, এই জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা ব্যয় তোমাদের দিয়ে দিব। ওইগুলো হচ্ছে অবশ্যই মুখস্থ করে নিবে আর খাতে অবশ্যই নোট করবে। তারপর হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ দেখবো, আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার দেখবো, লিস্ট দেখবো, টেবিল যোগ করা। তারপর দেখবো হচ্ছে আপনি টেবিল কীভাবে যোগ করার পরে এটা দেখার পরে দেখবো ইমেজ যোগ করা। সর্বশেষ আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। লেখো, আমরা দেখবো ওয়েব ডিজাইন কাকে বলে। সবাই অবশ্যই নোট করবা। লেখো, একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশলকে ওয়েব ডিজাইন বলা হয়। সংজ্ঞাটা সবাই খাতায় লিখে ফেলো সুন্দর করে। একটি ওয়েবসাইটের কি বাহ্যিক সৌন্দর্য নির্মাণ যে কৌশল তাকে কি বলে? ওয়েব ডিজাইন বলা হয়। সেটা হচ্ছে এইচটিটিপি। এটা কাকে বলে? এইচটিটিপি এর ফুল ফর্ম তোমরা কারা কারা পারো কমেন্ট বক্সে লেখো। আর সংজ্ঞাটা কাকে বলে প্রথমে আমরা ওইটা দেখবো, তারপরে পূর্ণরূপ দেখবো। দেখো, যা দ্বারা ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে তথ্য আদান প্রদান করা হয় তাকে এইচটিটিপি বলে। যার পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সবাই সংজ্ঞাটা লেখো। এইচটিটিপি কাকে বলে? যা দ্বারা ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে তথ্য আদান প্রদান করা হয় তাকে কি বলে? এইচটিটিপি বলে। আর এইচটিটিপির পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সবাই নোট করো অবশ্যই। ওয়েব ব্রাউজার কাকে বলে? ওয়েব ব্রাউজার কাকে বলে এখন আমরা সেটা দেখবো। দেখো, যে প্রোগ্রাম, সবাই লেখো, যে প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে ফলাফল প্রদর্শন করে তাকে ওয়েব ব্রাউজার বলে। সবাই সংজ্ঞাটা লিখে ফেলো। যে প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে কি করে? ক্লায়েন্টকে ফলাফল প্রদর্শন করে তাকে কি বলে? ওয়েব ব্রাউজার বলে। সবাই মুখস্থ রাখবা, যে প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে ফলাফল প্রদর্শন করে তাকে ওয়েব ব্রাউজার বলে। দেখো, এখন আমরা কি দেখবো? ওয়েব পেজ কাকে বলে? ওয়েব পেজ, দেখো, প্রথমে দেখো, তারপরে এটা তোমাদের বুঝিয়ে দিব খুব সুন্দর একটা শর্টকাট নিয়মে। ইন্টারনেটে কোনো লেখা অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি তথ্য রাখার জন্য যে ফ্রেজ ব্যবহার করা হয় তাকে ওয়েব পেজ বলে। তাকে কি বলে? ওয়েব পেজ বলে। ইন্টারনেটে কোনো লেখা অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি তথ্য রাখার জন্য যে পেজ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে ওয়েব পেজ বলা হয়। এই সংজ্ঞাটা আমরা একটু সুন্দর করে বুঝবো। সবাই প্রথমে লেখো খাতায়। এখন আচ্ছা, ওকে, দেখো, আমরা সবাই মোটামুটি ফেসবুক ইউজ করছি।
ফেসবুকে আমরা 5 থেকে 6 বছর আগে যদি কোনো একটা পোস্ট অথবা কোনো একটা ভিডিও আপলোড করি, তোমার অ্যাকাউন্টটা যদি সচল থাকে তাহলে ভিডিওটি কিন্তু এখনো ফেসবুকে রয়ে গেছে, তো এখনো কিন্তু ডিলিট হয়নি, অথবা আগামী 10-15 বছরে কিন্তু এটা ডিলিট হবে না। তো এখন তুমি তো হয়তো তোমার মোবাইলটা চেঞ্জও করে ফেলছো, অথবা তোমার ভিডিওটা মোবাইল থেকে ডিলিটও হয়ে গেছে, কিন্তু ফেসবুকে রয়ে গেছে। তো ফেসবুকে যে জায়গায় তোমার লেখা অডিও ভিডিও এগুলো সংরক্ষিত আছে, যে পেজে সংরক্ষিত আছে, তাকে কি বলা হয়? ওয়েব পেজ বলা হয়। সংজ্ঞাটা কি তাহলে? ইন্টারনেটে কোনো লেখা অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি রাখার জন্য যে পেজ ব্যবহার করা হয় তাকে কি বলা হবে? ওয়েব পেজ বলা হবে। সবাই আশা করি লিখছো। দেখো, প্রথমে আমরা সংজ্ঞাটা যেটা দেখব, একাধিক আমরা এর আগের টপিক কি পড়ছি বলতো? ওয়েব পেজ। একাধিক ওয়েব পেজকে তুমি যখন মিক্স করবে তখন যেটা তৈরি হবে সেটা হবে ওয়েবসাইট। একাধিক ওয়েব পেজের মিশ্রণকে বলা হয় ওয়েবসাইট। একাধিক ওয়েব পেজের মিশ্রণকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের মিশ্রণকে কি বলে? ওয়েবসাইট বলে। এখন আরো একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটা হচ্ছে হোম পেজ কাকে বলে? হোম পেজ কাকে বলে? দেখো, আমরা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয়, কি বলছি? ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলে হোম পেজ। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব? দেখো, ওয়েবে ঢুকলে বা ওয়েবে প্রবেশ করলে, সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয়, সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। তাকে কি বলে? হোম পেজ বলে। ওয়েবে ঢুকলে সর্বপ্রথম যে পেজ প্রদর্শিত হয় তাকে কি বলে? হোম পেজ বলে। সবাই লিখে নাও সংজ্ঞাগুলো। আমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন আমরা দেখব ওয়েব পোর্টাল কাকে বলে। ওয়েব পোর্টাল কাকে বলে? তোমরা কেউ কি পারো ওয়েব পোর্টাল কাকে বলে? একটা ওয়েব পোর্টালের উদাহরণ দাও তো দেখি, তোমাদের মধ্যে কেউ পারো কিনা। একটা ওয়েব পোর্টালের উদাহরণ দাও। যারা আগে অধ্যায়টা করছো তারা দেখি একটা ওয়েব পোর্টালের উদাহরণ দাও তো। ওয়েব পোর্টাল, দেখো আমরা এখন যে সংজ্ঞাটা দেখবো সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কাকে বলে? যদি তোমাদের প্রশ্নে আসে ওয়েব পোর্টাল কাকে বলে? ওয়েব পোর্টাল, দেখো ওয়েব পোর্টাল জিনিসটা হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত একটা ওয়েবসাইট। বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট। বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সমাহার হিসেবে কাজ করে। যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সমাহার হিসেবে কাজ করে তাকে ওয়েব পোর্টাল বলে। সমাহার হিসেবে কাজ করে তাকে কি বলে? ওয়েব পোর্টাল বলে। সবাইকে পরবর্তী টপিকে চলে আসি, সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটা আমরা একটু এখন পড়বো। আইপি অ্যাড্রেসটা এখন আমরা একটু পড়ে ফেলি। তোমাদের মধ্যে জানো কি না তোমরা আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি? কে জানো দেখি কমেন্টে জানাও তো। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি? আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কে জানো একটু কমেন্ট বক্সে জানাও। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি? আচ্ছা, আমরা সংজ্ঞাটা পড়ে ফেলি। দেখো সংজ্ঞাটা কি? ইন্টারনেটের সাথে সংযুক্ত। আমি কিন্তু ক্লাসে তোমাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে শেষ করতেছি, তাই সবগুলো টপিক একটু ভালো করে দেখবা। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। যাকে কি বলে? ঠিকানা থাকে। যাকে আইপি অ্যাড্রেস বলে। যাকে কি বলে? আইপি অ্যাড্রেস বলে। ওকে, সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখবে। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট আলাদা কি থাকে? ঠিকানা থাকে, যাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস বলা হয়। আচ্ছা, ওকে। এখন তোমরা কি জানো কিনা আইপি অ্যাড্রেস কাঠামোগুলো করানো হবে। এটার পরে আমরা প্রকারভেদের পরে কাঠামোটা ধরবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো আইপি অ্যাড্রেস কয় প্রকার আছে তোমরা কি জানো কিনা? আইপি অ্যাড্রেস কয় প্রকার আছে এটা কি তোমাদের জানা আছে কিনা বলো।
দেখো আইপি অ্যাড্রেস বর্তমানে দুই ধরনের রয়েছে, দুই ধরনের আইপি অ্যাড্রেস বর্তমানে রয়েছে। একটা হচ্ছে IPv4, দুই ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে, সেগুলো কি কি? একটা হচ্ছে আমাদের IPv4, দুই নাম্বারটা হচ্ছে কি বলতো IPv6। আইপিভি মানে কি? ইন্টারনেট প্রোটোকল ভার্সন। ইন্টারনেট প্রোটোকল হচ্ছে কি প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আইটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন কি 6। কল আসছিল, কল কেটে দেওয়া হয়েছে, সমস্যা নেই, কল আসছিল মাঝখান দিয়ে। আচ্ছা এখন আসো IPv4 আর IPv6 থেকে আমাদের এমসিকিউতে যে কোশ্চেনটা আসতে পারে এটা আমরা এখন একটু দেখি। IPv4 থেকে কি কোশ্চেন আসতে পারে এমসিকিউতে, আর IPv6 থেকে কি কোশ্চেন আসতে পারে দেখো। প্রথমত তোমরা যেটা মনে রাখবা, IPv4 এটি হচ্ছে আমাদের টোটাল তোমাদের IPv4 সম্পূর্ণ ঠিকানা প্রকাশ করার জন্য, IPv4 এর সম্পূর্ণ ঠিকানা প্রকাশ করার জন্য এভাবে দেখো, এর সম্পূর্ণ ঠিকানা প্রকাশ করার জন্য, এর সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য 4টি অক্টেট প্রয়োজন। কয়টি অক্টেট? 4টি অক্টেট। অক্টেট বলতে আমরা কয়টা দিব? 4টা দিব, ঠিক আছে? বা 4 আর 8 এর মধ্যে ফেস লাগবে না তোমরা, 4টি অক্টেট প্রয়োজন। আর যদি আমাদের বলে কত বিট প্রয়োজন, তাহলে আমরা বলবো 32টি বিট প্রয়োজন, 32টি বিট প্রয়োজন। তাহলে কোশ্চেনটা কিভাবে আসবে? IPv4 এর সম্পূর্ণ ঠিকানা প্রকাশ করার জন্য অক্টেট প্রয়োজন 4টি, আর বিট প্রয়োজন কতটি? 32টি। এখন IPv6 এর ক্ষেত্রে কত? যারা জানো তারা কমেন্ট বক্সে জানাও। IPv6 এর ক্ষেত্রে আমাদের কতটি অক্টেট প্রয়োজন অথবা কতটি বিট প্রয়োজন? শুধু বিট মনে রাখতে হবে। এটি হলো 128 বিটের অ্যাড্রেস। এটি কত? এটি হলো 128টি বিটের অ্যাড্রেস। এটি হলো 128টি বিটের কি অ্যাড্রেস। ওকে ডান। এই যে আইপি অ্যাড্রেস আমাদের শেষ। তাহলে আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটা আমরা প্রথমে পড়ছি। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, যেটাকে বলা আইপি অ্যাড্রেস। এটি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে IPv4, আরেকটা হচ্ছে IPv6। IPv4 থেকে কি মনে রাখবো? এর সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য 4টি অক্টেট প্রয়োজন বা 32টি বিট প্রয়োজন। আর IPv6 থেকে কি মনে রাখবো? এটি হলো 128টি বিটের অ্যাড্রেস। আমাদের গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো সব শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। দেখো আমাদের গঠনগতভাবে ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? গঠনগতভাবে আমাদের ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন তাহলে আমরা কি করতেছি? ওয়েবসাইটের প্রকারভেদ। গঠনগতভাবে ওয়েবসাইট কয় প্রকার বলছি দেখো। গঠনগতভাবে ওয়েবসাইট দুই প্রকার। গঠনগতভাবে আমাদের ওয়েবসাইট দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, দুই নম্বর হচ্ছে আমাদের কি? ডাইনামিক ওয়েবসাইট। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ওকে, এখন স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, এটা আমাদের জানতে হবে। স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞা কি, ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা কি, এটা হচ্ছে আমরা এখন পড়বো। তোমরা কেউ জানো কি না? জানলে কমেন্ট বক্সে জানলে হচ্ছে কমেন্ট বক্সে জানো। ভাই এখন তোমাদের লিখে দিতেছি স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে। যে সকল ওয়েবসাইট, মনে করো তুমি ফেসবুকে একটা পোস্ট দিছো, পোস্ট দেওয়ার পরে তোমার বানান কিছু একটা ভুল হয়ে গেছে। মনে করো তুমি যখন পোস্ট দিছো বানান কিছু একটা ভুল হয়ে গেছে, তখন তুমি কি করবা? তোমার একটা বন্ধু বললে কি রে, কি পোস্ট দিছো, বানান তো ভুল দেখছিস, তুমি হয়তো দেখো নাই। তখন তুমি এডিটে গিয়ে কি করতে পারবা? এটাকে বানানটা ঠিক করতে পারবা। তাহলে দেখা একবার কিন্তু অলরেডি পোস্ট করে ফেলছে, মানুষজন দেখছে, দেখার পরে এটাকে পরিবর্তন করতে পারছো, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ডাইনামিক। আর যেখানে তুমি একবার পোস্ট করে ফেলার পর পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে কি? স্ট্যাটিক। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব দেখো। প্রথম সংজ্ঞাটা আমরা দেখি, স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞা। স্ট্যাটিক যে সকল ওয়েবসাইটে তথ্য ওয়েব পেজে প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না, তাকে কি বলে?
তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর ডাইনামিক কি হবে তাহলে বলো তো? যে সকল ওয়েবসাইটে তথ্য ওয়েব পেজে প্রদর্শন করার পরও পরিবর্তন করা যায়, শুধু নাটা কেটে যাবে। তখন ডাইনামিকের সংজ্ঞার ক্ষেত্রে কি হবে? শুধু নাটা কেটে যাবে। তাহলে সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? যে সকল ওয়েবসাইটে তথ্য ওয়েব পেজে প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক হবে যে সকল ওয়েবসাইটে তথ্য ওয়েব পেজে প্রদর্শন করার পরও পরিবর্তন করা যায় তাকে কি বলে? ডাইনামিক ওয়েবসাইট বলে। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। সংজ্ঞা আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আমরা ছোট করে পাঁচটা করে বৈশিষ্ট্য দেখবো। তোমরা এগুলো এখনই ক্লাসে মুখস্থ করে ফেলো। আগে থেকে যদি মুখস্থ থাকে ভালো, আর না হলে খাতায় নোট করার পাশাপাশি ক্লাসে মুখস্থ করে ফেলো। দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্যতে তোমরা যেটা মনে রাখবা, এখানে হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। কন্টেন্ট কি থাকে? নির্দিষ্ট থাকে। কন্টেন্ট নির্দিষ্ট থাকে। 2 নম্বর আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে তথ্য ব্যবহারকারী আপডেট করতে পারে না। তথ্য ব্যবহারকারী কি করতে পারে না? আপডেট করতে পারে না। আপডেট করতে পারে না। স্ট্যাটিকের সঙ্গে বৈশিষ্ট্যগুলো যদি তোমার মুখস্থ হয়ে যায়, ডাইনামিক ইজিলি পারবা। 3 নম্বর আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে খুব দ্রুত লোড হয়। খুব দ্রুত লোড হয়। খুব দ্রুত লোড হয়। আর 4 নম্বর আমরা যেটা মনে রাখবো, ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। সংযোগ থাকে না। 5 নম্বরে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কেবল সার্ভার টু ক্লায়েন্ট কমিউনিকেশন হয়। সার্ভার টু ক্লায়েন্ট কমিউনিকেশন হয় বা যোগাযোগ হয়। কেবল সার্ভার টু ক্লায়েন্ট যোগাযোগ হয়। এখন দেখো তাহলে আমরা কি বুঝলাম? স্ট্যাটিক ওয়েবসাইটে তথ্যের পরিমাণ নির্দিষ্ট থাকে, কন্টেন্ট নির্দিষ্ট থাকে, আর তথ্য হচ্ছে ব্যবহারকারী আপডেট করতে পারে না। 3 নম্বর হচ্ছে খুব দ্রুত লোড হয়। 4 নম্বর হচ্ছে ডেটাবেজের সাথে কোনো সংযোগ থাকে না। আর 5 নম্বর আমরা কি দেখছি? কেবল সার্ভার টু ক্লায়েন্ট যোগাযোগ হয়। এখন সার্ভার কি বলতো? ক্লায়েন্টকে। সার্ভার হচ্ছে ওয়েবসাইট যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে কে বলতো? তারা কি সার্ভার নাকি ক্লায়েন্ট? সবাই একটু জানো। যারা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে, হ্যাঁ ফয়সাল, স্ট্যাটিক ওয়েবসাইটটাকে পোর্টফোলিও ওয়েবসাইট বলা যাবে। পোর্টফোলিও ওয়েবসাইটটাই মেনলি স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে? পোর্টফোলিও ওয়েবসাইটটাই মেনলি স্ট্যাটিক ওয়েবসাইট। এখন বলো তো, আমি তোমাদের যে কোশ্চেনটা করছি, সার্ভার কারা ক্লায়েন্ট কারা? যারা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে তারা কি সার্ভার নাকি ক্লায়েন্ট? বলো তো। যারা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে তারা কি সার্ভার নাকি ক্লায়েন্ট? আচ্ছা, অন্যভাবে একটা কোশ্চেন করছো, অক্টেট কি? অক্টেট হলো তোমার 8 বিটের সমান একটা ডেটা ইউনিট। অক্টেট হলো কি? 8 বিটের সমান একটা ডেটা ইউনিট। কোশ্চেনটা আমার চোখে পড়ে নাই, উপরে উঠে গেছে। অক্টেট হলো কি? 8 বিটের সমান একটা ডেটা ইউনিট। প্রত্যেকটা অক্টেটের ভিতরে 8টা করে বিট থাকে। আশা করি বুঝছো, অন্য বুঝলে জানেও। আচ্ছা, এখন আসো তোমাদের যেটা বলছি স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো আমাদের শেষ। এখন আমরা দেখব হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সবগুলোই হবে স্ট্যাটিকের উল্টো। সবগুলোই কি হবে? স্ট্যাটিকের উল্টো হবে। কন্টেন্ট নির্দিষ্ট থাকে না, তথ্য ব্যবহারকারী আপডেট করতে পারে। তারপর কি হবে বলো তো? খুব দ্রুত লোড হয় না, ঠিক আছে? বা লোড হতে সময় লাগে, এভাবে বলতে পারো তোমরা, লোড হতে সময় লাগে। তারপরে এখানে হচ্ছে ডেটাবেজের সাথে সংযোগ থাকে। যখন আমরা ডাইনামিকেরটা বলবো, ডেটাবেজের সাথে সংযোগ থাকে। 5 নম্বরে যেটা বলবো, সার্ভার টু ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট টু সার্ভার সব দিকে যোগাযোগ হয়। আশা করি সবাই বুঝছো। স্ট্যাটিকের আমরা বৈশিষ্ট্য উল্টাই দিলে হয়ে যাবে কার বৈশিষ্ট্য? ডাইনামিকের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে পড়বা, একটা কোশ্চেন দিয়েও দিতে পারে। আরেকটা ইনফরমেশন তোমরা মাথায় রাখবা, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে আমাদের শুধু HTML দিয়ে তৈরি করা হয়। শুধু কি দিয়ে? HTML দিয়ে তৈরি করা হয়। HTML দিয়ে তৈরি করা হয়। আর ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট HTML এর সাথে CSS, জাভাস্ক্রিপ্ট, জাভা, MySQL ইত্যাদি ডেটাবেস ল্যাঙ্গুয়েজে মিক্স করে কি তৈরি করা হয়? ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করা
হয়। তাহলে তোমরা মাথায় রাখবা ডাইনামিক ওয়েবসাইট HTML CSS জাভা মাইস্কেল SQL ইত্যাদির মিশ্রণে কি তৈরি করা হয়, ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করা হয়। তাহলে আমরা এই টপিকটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এখন আমরা 3 নাম্বার টপিকে আসবো, সেটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। ওয়েবসাইটের স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের পরীক্ষায় এবার একটি কোশ্চেন এখান থেকে আসতেই পারে, ঠিক আছে? ওয়েবসাইটের স্ট্রাকচার থেকে এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। সবাই মনোযোগ দিয়ে দেখো, সবাই মনোযোগ দিয়ে এখন দেখো আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার টপিকসটা। আমরা এখন ওয়েবসাইটের স্ট্রাকচার টপিকে যাইতেছি। এখন তোমরা যারা জানো তারা একটু বলো তো ওয়েবসাইটের স্ট্রাকচার কয় প্রকার, কয়টা স্ট্রাকচার রয়েছে আমাদের HTML এ? যারা জানো তারা একটু বলো ওয়েবসাইটের স্ট্রাকচার কয়টা রয়েছে আমাদের এখানে, কয়টা স্ট্রাকচার আমরা দেখবো? যারা জানো কমেন্ট বক্সে জানাও। দেখো ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে আমরা মেইনলি কয়টা দেখবো? 4টা দেখবো। কয়টা? আমরা HTML এ ওয়েবসাইটের স্ট্রাকচার দেখবো 4টা। ওয়েবসাইটের কাঠামো বলে এটাকে বাংলাতে, স্ট্রাকচার বা কাঠামো। ওয়েবসাইটের কাঠামো আমরা 4টি দেখবো। কি দেখো, একে দেখবো হচ্ছে আমরা ট্রি কাঠামো, ট্রি অথবা হায়ারার্কিক্যাল কাঠামো, হায়ারার্কিক্যাল কাঠামো কাঠামো। 2 নম্বরে কি দেখবো বলো তো? 2 নম্বরে দেখবো হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামো। 3-এ কি দেখবো? 3-এ দেখবো হচ্ছে আমরা নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক কাঠামো। 4 নম্বরে দেখবো হচ্ছে আমরা হাইব্রিড, হাইব্রিড কাঠামো, হাইব্রিড কাঠামো। তাহলে দেখো আমরা কি দেখবো? ট্রি অথবা হায়ারার্কিক্যাল কাঠামো। 2 নম্বরে দেখবো হচ্ছে আমরা লিনিয়ার কাঠামো। 3 নম্বরে কি দেখবো বলো তো? 3 নম্বরে দেখবো হচ্ছে আমরা নেটওয়ার্ক কাঠামো। 4 নম্বরে দেখবো হচ্ছে আমাদের হাইব্রিড কাঠামো। আশা করি তোমরা বুঝছো যে এই 4টা কাঠামো থেকে তোমাদের পরীক্ষায় একটা কাঠামো দিতেই পারে, ঠিক আছে? এই জন্য হচ্ছে ভালো করে দেখো। এখন ভাই তোমাদের হচ্ছে একটু করে সবগুলো কাঠামো থেকে কি জিনিস লাগবে সেগুলো হচ্ছে আমরা এখন দেখবো। প্রথমটা কি কাঠামো দেখো তো? প্রথমটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো। ট্রি কাঠামো থেকে আমাদের বিগত বছরে বেশি আসতে পরীক্ষায়। এখন আমরা ট্রি কাঠামোটা দেখি, দেখতে কেমন। প্রথমে ট্রি কাঠামো অথবা হায়ারার্কিক্যাল কাঠামো। দেখো ট্রি কাঠামো চিত্রটা তোমরা প্রথমে মাথায় রাখবা। যখন এরকম কোনো চিত্র দেখতে পাইবে পরীক্ষায়, এরকম যখন একটা থেকে আরেকটা শাখা বের হবে তখন এটা কোন কাঠামো হবে? অবশ্যই এটা ট্রি কাঠামো হবে। যখন প্রথমটা হচ্ছে আমাদের এখানে হোম ফেজ, প্রথমটা কি ফেজ? হোম ফেজ। মূল ফেজ থেকে শাখা বের হয়েছে প্রথমে, শাখা থেকে তারপর কি বের হয়েছে? উপশাখা বের হয়েছে। তাহলে দেখো আমরা ট্রি কাঠামো থেকে কি মনে রাখবো? দেখো আমরা প্রথমে এখন একটু দেখি ট্রি কাঠামো চিত্র তো দেখছো। আচ্ছা এই কাঠামোটা কিন্তু এভাবেও দেওয়া থাকতে পারে, যদি তোমাদের এভাবে দেওয়া থাকে, ধরো এভাবে তোমাদের চিত্রটা দিয়ে দিচ্ছে। এখন এটা কোন কাঠামো হবে? অনেকে কনফিউজড হয়ে যায়। দেখো এই সাইডের এটাও কিন্তু ট্রি কাঠামো। কিভাবে ভাই এটা ট্রি কাঠামো? ট্রি কাঠামো 2 ধরনের আছে। ট্রি কাঠামো কয় ধরনের আছে? 2 ধরনের ট্রি কাঠামো রয়েছে। ভালো করে শোনো। 1 নাম্বার হচ্ছে এক স্তরের ট্রি কাঠামো। কয় স্তরের? এক স্তর। স্তর কয়টা হবে? একটা। 2 নাম্বার হচ্ছে বহু স্তর। কয়টা স্তর? বহু স্তর। এখন বলো তো এটা কয় স্তরের ট্রি কাঠামো? এটা হচ্ছে এক স্তরের ট্রি কাঠামো। কেন এটা এক স্তরের ট্রি কাঠামো? কারণ এখানে হোম ফেজ থেকে একবার হচ্ছে শাখা বের হয়েছে। এটা হচ্ছে বহু স্তরের ট্রি কাঠামো। কেন এটা বহু স্তর? কারণ এখানে হোম পেজ থেকে অনেকবার কি বের হয়েছে? শাখা প্রশাখা বের হয়েছে। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এখন আমরা দেখবো ট্রি কাঠামো। আমরা আরো কয়েকটা জিনিস মাথায় রাখবো ট্রি কাঠামো থেকে। দেখো ট্রি কাঠামো হচ্ছে দেখতে কিসের মতো? একটা দেখতে উল্টো করা গাছের মতো। দেখতে কিসের মতো? উল্টো করা গাছের মতো। যদি উদ্দীপক এই কথাটা বলে তাহলে আমরা কি মনে রাখবো? এটা হবে কোন কাঠামো? ট্রি কাঠামো হবে। তারপর তোমাদেরকে যদি বলে কোথায় ইউজ করে? যে কোনো বড় প্রতিষ্ঠান, যে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানে এটা ইউজ করা হয়। যে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে তোমার ব্যাংক, আদালত, স্কুল, কলেজ ইত্যাদিতে ইউজ করা হয়। যে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান অথবা তোমার হচ্ছে কি স্কুল কলেজে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। আচ্ছা মেইন লাইন যেটা এটা একটু মাথায় রাখবা। এই কাঠামোর এক শাখা প্রশাখার সাথে, এক শাখা অথবা প্রশাখার সাথে অন্য শাখা প্রশাখার কোনো সম্পর্ক নেই। অন্য শাখা প্রশাখার সরাসরি কোনো সম্পর্ক নেই। সরাসরি কোনো কি নেই? সরাসরি কোনো সম্পর্ক নেই। সরাসরি কোনো সম্পর্ক নেই। এই কয়েকটা জিনিস তোমরা আপাতত মাথায় রাখবা ট্রি কাঠামো থেকে। ট্রি কাঠামোটা আশা করি সবাই বুঝছো। তাহলে ট্রি কাঠামোর প্রথমে চিত্রটা মাথায় রাখবা। চিত্রটা হচ্ছে ভালো করে মাথায় রাখবা। চিত্রটা মাথায় রাখবা। আর তারপর হচ্ছে
হ্যাঁ, আর হচ্ছে দেখতে উল্টো করা গাছের মতো যে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্কুল কলেজে ব্যবহৃত হয়, এক শাখা প্রশাখার সাথে অন্য শাখা প্রশাখার সরাসরি কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। তাহলে হ্যাঁ নুসাইফা, দেরিতে জয়েন হয়েছে, সমস্যা নেই। এই 3টা টপিক আমাদের শেষের পথে, বাকিগুলো ভালো করে দেখো। আচ্ছা এখন দেখো, তাহলে ট্রি কাঠামো আমরা বুঝছি, এখন হচ্ছে আমরা লিনিয়ার কাঠামোটা দেখব। লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামোটা একটু ভালো করে দেখি। 2 নম্বর হচ্ছে আমরা দেখব লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো, আচ্ছা লিনিয়ার কাঠামোর চিত্রটা কেমন হবে দেখো, চিত্রটা সবগুলো ভালো করে মাথায় রাখবে। দেখো এভাবে মন করে তোমাকে কয়েকটা ওয়েব পেজ দেওয়া আছে, এখানে কিছু লিংক ইউজ করা হবে, সেগুলো হচ্ছে নেক্সট, নেক্সট মনে করো, তারপর হচ্ছে ব্যাক অথবা প্রিভিয়াস, ব্যাক অথবা কি প্রিভিয়াস ইত্যাদি কি ইউজ করা হবে, ইত্যাদি লিংক ইউজ করা হবে। তুমি যদি এখানে একটা পেজ থেকে অপর পেজে যাইতে চাও, তোমাকে কিসে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করে করে যেতে হবে। আর যদি আগে আসতে চাও তাহলে কিসে ক্লিক করতে হবে, প্রিভিয়াসে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে, প্রিভিয়াস অথবা ব্যাক, প্রিভিয়াস অথবা ব্যাকে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে ভালো করে মাথায় রাখবে। এই চিত্রটা দেখলে এটা কোন কাঠামো হবে, এটা হবে আমাদের লিনিয়ার কাঠামো। আচ্ছা ঠিক আছে, লিনিয়ার কাঠামো আমরা বুঝলাম। এখন লিনিয়ার কাঠামো থেকে আমরা কি কি মনে রাখবো, সংজ্ঞাটা কিভাবে দিব, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে অথবা পরীক্ষায় যদি আসে লিনিয়ার কাঠামো কাকে বলে, তখন তোমরা কি বলবা, যে ওয়েবসাইটে, সবাই একটু দেখো, যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো, যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো পরপর ক্রমানুসারে সাজানো থাকে, পরপর কিভাবে সাজানো থাকে, ক্রমানুসারে সাজানো থাকে, তাহলে তাকে লিনিয়ার কাঠামো বলে, তাকে লিনিয়ার কাঠামো বলে, তাকে লিনিয়ার কাঠামো বলে। আচ্ছা তাহলে আমরা লিনিয়ার কাঠামোতে কি কি মনে রাখবো, লিনিয়ার কাঠামো হচ্ছে আমাদের চিত্রটা এমন হবে, একটা পেজ থেকে অপর পেজে যাইতে হলে নেক্সটে ক্লিক করতে হয়, আবার পিছনে আসতে হলে ব্যাক অথবা প্রিভিয়াসে ইউজ করতে হয়। আচ্ছা লিনিয়ার কাঠামো কি বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা বড় কোনো প্রতিষ্ঠানে কি ব্যবহার করার উপযোগী কিনা বলো তো তোমরা, লিনিয়ার কাঠামো হচ্ছে আমাদের বড় কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করা কি যাবে কিনা। মনে করো তোমাকে আমি একটা ওয়েবসাইট দিছি, সেখানে 1000টা পেজ আছে, কতটা পেজ, 1000টা পেজ। এখন তুমি 1 নম্বরে আসো, 300 নম্বর পেজে যাইতে গেলে তোমাকে যদি 300 বার ক্লিক করতে হয়, নেক্সট নেক্সট নেক্সট, অবস্থা তোমার কি অবস্থা হবে একটু বুঝে দেখো। তার মানে বড় কোনো প্রতিষ্ঠানে হচ্ছে লিনিয়ার কাঠামো ব্যবহার করা যায় না। ছোট প্রতিষ্ঠানগুলোতে আমরা কি, ছোট প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোতে আমরা লিনিয়ার কাঠামো কি করি, ব্যবহার করে থাকি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের লিনিয়ার কাঠামো শেষ। লিনিয়ার কাঠামোর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো। ওকে নুসাইফা, তারপর দেখো 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি, নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো চিত্রটা ভালো করে মাথায় রাখবা। চিত্রটা দেখতে কেমন আমাদের, যদি ওয়েবসাইটের পেজগুলো সব দিক থেকে পরস্পরের সাথে কানেক্টেড থাকে, সব দিক থেকে কি পরস্পরের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটা কি হবে আমাদের, সেটা হবে নেটওয়ার্ক কাঠামো। শুধু সংজ্ঞাটা একটু দেখো, নেটওয়ার্ক কাঠামোর সংজ্ঞাটা কি হবে, নেটওয়ার্ক কাঠামোকে কিন্তু ওয়েব লিঙ্কড কাঠামো বলা হয়। কি কাঠামো বলে, ওয়েব লিঙ্কড কাঠামো, ওয়েব লিঙ্কড কাঠামো কিন্তু বলে নেটওয়ার্ক কাঠামোকে, এটা মাথায় রেখো একটু, নেটওয়ার্ক কাঠামোকে ওয়েব লিঙ্কড কাঠামো বলা হয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখা, এখন আমরা যদি সংজ্ঞাটা বলি, যে ওয়েবসাইটের স্ট্রাকচারে সবগুলো পেজ একটি আরেকটির সাথে লিঙ্ক করা থাকে, যে ওয়েবসাইটের স্ট্রাকচারে কি বলছি ভাইয়া, দেখো যে ওয়েবসাইটের স্ট্রাকচারে সবগুলো পেজ পরস্পরের সাথে লিঙ্ক করা থাকে, সবগুলো পেজ পরস্পরের সাথে লিঙ্ক করা থাকে, তাকে কি বলে, লিঙ্ক করা থাকে, তাকে হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বলে। আচ্ছা 4 নাম্বারটা আমরা এখন দেখবো, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড কাঠামো। কি কাঠামো, হাইব্রিড কাঠামো। তাহলে দেখো আমাদের 4 নম্বর কাঠামোতে আমরা চলে যেতেছি। নেটওয়ার্কে তাহলে তোমরা কি মনে রাখবা, সবগুলো পেজ পরস্পরের সাথে সব দিক থেকে কি করা থাকে, লিঙ্ক করা থাকে। ওকে, তাহলে এখন দেখো আমরা লাস্ট কাঠামো, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড কাঠামো। হাইব্রিড মানে কি বলতো, সবগুলোর মিক্স অথবা মিশ্র কাঠামো, হাইব্রিড অথবা মিশ্র কাঠামো। তাহলে যে কাঠামো হচ্ছে আমাদের অনেকগুলো কাঠামোর মিশ্রণে তৈরি হয়, যে কাঠামো কি, যে কাঠামো অনেকগুলো কাঠামোর মিশ্রণে তৈরি হয়, অনেকগুলো কাঠামোর মিশ্রণে তৈরি হয়, কাঠামোর মিশ্রণে তৈরি হয়, তাকে বলে, মিশ্রণে তৈরি হয়
তাকে কি বলে? হাইব্রিড অথবা মিশ্র কাঠামো বলা হয়। ওকে, তাহলে তোমরা হাইব্রিড কাঠামো পর্যন্ত ভালো করে পড়বে। প্রত্যেকটা কাঠামোর জন্য একটা ব্যাখ্যা হচ্ছে তোমরা মেইন বুক থেকে মুখস্থ রাখবা, কারণ এখান থেকে যদি কোনো কাঠামো পরীক্ষা দিয়ে দেয়, ব্যাখ্যা চিত্রটা যদি দিয়ে দেয় তোমাদের উদ্দীপকে, ব্যাখ্যাটা কিন্তু তোমাদের নিচ থেকে দিতে হবে, মুখস্থ রেখে দিতে হবে। তাই হচ্ছে সবগুলো কাঠামো থেকে একটা করে ব্যাখ্যা তোমরা মুখস্থ করবা। কাঠামো 4টা সবাই ভালো করে মনে রাখবা। তাহলে এখন আমরা আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট। খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা আমরা এখন শেষ করতে যাইতেছি। সবাই নড়ে চড়ে বসো, অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ক্লাসে। তোমাদের বোরিং লাগতেছে কিনা জানাও। বোরিং লাগলে তোমাদের ভাই একটা গান শোনাবো আজকে, হ্যাঁ? যে তোমরা যে কয়েকজন আছো, যদি বোরিং লাগে একটু বই দাও, তোমাদের একটা গান শোনাবো, বোরিংটা যদি একটু কাটানো যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট টপিকে যাইতেছি। সেটা হচ্ছে আমাদের লিস্ট থেকে আমরা যেটা দেখবো, পরীক্ষা অনেকবার আসছে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে কি নেস্টেড লিস্ট। ঠিক আছে, প্রথমে আমরা অর্ডার লিস্ট দিয়ে শুরু করি। অর্ডার লিস্ট দেখো, আমরা অর্ডার লিস্ট চিনবো কিভাবে? যদি 1 2 3 অথবা এ বি সি অথবা রোমান হরফ 1 2 3 এভাবে যদি কোনো লিস্ট তৈরি করি, আমরা সবাই লিস্ট তৈরি করি, হ্যাঁ? আচ্ছা, ফয়সাল গান শোনাবো, আর একটু তোমাদের মাঝখান পর্যন্ত আসি, হ্যাঁ? যদি তোমাদের একটু বোরিং লাগে তখন হচ্ছে একটু, হ্যাঁ শোনাবো, সমস্যা নেই। এখন তোমরা একটু ভালো করে মনোযোগ দাও, গান শোনানো যাতে তোমাদের মনোযোগটাকে আকৃষ্ট করে রাখতে পারে, এই উদ্দেশ্যেই বলা, কোনো কিছু না। দেখো, তাহলে এই 3টা যদি থাকে আমাদের, তখন আমরা কি তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে রিফাত, আর একটু মনোযোগ দাও। আচ্ছা ওকে, ঠিক আছে মুস্তাফা। তাহলে দেখো, যদি 1 2 3 অথবা এবিসি অথবা রোমান হরফে 1 2 3 এভাবে যদি থাকে, তাহলে সেটা কোন লিস্ট হবে? সেটা হবে আমাদের অর্ডার লিস্ট। আমরা একটা কোশ্চেন সলভ করি, তাহলে তোমরা আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। তো অর্ডার লিস্ট সলভ করার আগে তোমাদের সবার প্রথমে এইচটিএমএলটা সম্পর্কে ভালো করে কিন্তু আইডিয়া থাকতে হবে। সবার তো আশা করি আইডিয়া আছে। এইচটিএমএল স্ট্রাকচার আমরা কিভাবে লিখি? এইচটিএমএল, তারপর কি দিই বলো তো? হেড ক্লোজ হবে এখানে, হ্যাঁ? এখানে হচ্ছে হেড ক্লোজ হবে। তাহলে এই পার্টটা হচ্ছে আমরা স্কিপ করে থাকি। আমরা প্রথমে এইচটিএমএল দিই, তারপর কি দিই? বডি ক্লোজ করি, এইচটিএমএল ক্লোজ করি। ওকে, তাহলে আসো আমরা এখন অর্ডার লিস্ট হচ্ছে, এখন আমরা দেখি একটা কোশ্চেন। অর্ডার লিস্টের একটা কোশ্চেন দেখি। দেখো, মনে করো তোমাকে দিয়ে দিচ্ছে এতে দিয়ে দিল হচ্ছে আইসিটি, বিতে দিল হচ্ছে তোমাকে ইংলিশ, সিতে দিল হচ্ছে তোমাকে বাংলা। একদম ইজি, যেটা এটা থেকে ইজি হতে পারে না, এরকম একটা কোশ্চেন মনে করো তোমাকে দিল পরীক্ষাতে। এখন তুমি এটা সলভ করবা কিভাবে? বলছে উদ্দীপকের লিস্টটি ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লেখো। উদ্দীপকের লিস্টটি ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য কি লেখো? এইচটিএমএল কোড লেখো। তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা এইচটিএমএল দিব, এইচটিএমএল পরে কি দিব বলছি? সরাসরি আমরা বডি দিয়ে দিব। এইচটিএমএল দিলাম, বডি দিলাম। এখন এটা কি লিস্ট? এটা হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট। তাহলে আমরা প্রথম হচ্ছে ওএল দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অর্ডার লিস্ট টাইপ দিব, ঠিক আছে? টাইপ সমান কি দিব বলো তো? টাইপ সমান এখানে প্রথমে কি আছে দেখো, এবিসি এর থেকে, তাহলে আমরা টাইপের ভিতরে কি দিব বলো তো? টাইপের ভিতরে দিব হচ্ছে এ, ঠিক আছে? অর্ডার লিস্ট দিব। আর ভিতরে যে অ্যাট্রিবিউট হচ্ছে কি আমাদের এখানে টাইপ সমান অ্যাট্রিবিউটের পর অবশ্যই কি দিতে হবে? সমান চিহ্ন দিতে হবে, কোটেশন দিতে হবে। তাহলে অ্যাট্রিবিউট দিব, সমান চিহ্ন দিব, কোটেশন দিব, ভিতরে কি দিব? এ। তারপর হচ্ছে দেখো লিস্ট দিব। লিস্টের ভিতরে কে থাকবে বলো তো? লিস্টের ভিতরে থাকবে হচ্ছে আইসিটি, লিস্ট ক্লোজ। তারপর আবার লিস্ট দিব, আমরা লিস্ট দিয়ে কাকে দিব বলো তো? ইংলিশ, লিস্ট ক্লোজ। তারপর আবার লিস্ট দিব বাংলা, লিস্ট ক্লোজ। তারপর হচ্ছে এই যে অর্ডার লিস্ট, আমরা সেটাকে ক্লোজ করে দিব, ওয়েল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আশা করি সবাই বুঝছো। তাহলে দেখো, এইচটিএমএল দিব, আমরা বডি দিব, অর্ডার লিস্ট টাইপটা এখানে প্রথমে যেটা আছে ওইটা দিয়ে দিব, টাইপ এ। তারপর হচ্ছে লিস্ট দিব, প্রথমে আইসিটি লিস্ট ক্লোজ, আবার লিস্ট, ইংলিশ লিস্ট। তারপর এই যে অর্ডার লিস্টকে আমরা শেষ করব, বডিকে ক্লোজ করব, এইচটিএমএলকে ক্লোজ করে ফেলবো। একদম ইজি, আমরা এটা করে ফেলছি। ওকে ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝছো। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখবো। মনে করো এখানে এবিসি না দিয়ে যদি এখন আমি দিয়ে দিতাম রোমান হরফে 1 2 3, কোথায় চেঞ্জ হতো শুধু বলো তো? শুধুমাত্র আমাদের যেখানে চেঞ্জ হতো সেটা হচ্ছে এই যে এর পরিবর্তে এখানে কত বসতো? রোমান হরফের একটা প্রথমে বসে যেত, আর কোনো জায়গায় চেঞ্জ হইতো না। এটাও আশা করি সবাই বুঝছো।
এখন অর্ডার্ড লিস্ট আমাদের শেষ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট, আচ্ছা আনঅর্ডার্ড লিস্ট চিনবো কিভাবে? যদি আমাদের কখনো দেখো এভাবে এই তিনটা চিহ্ন সবাই মাথায় রাখবো, তাইলেই হয়ে যাবে। এটাকে কি বলে, এটাকে কি বলে, আর এটাকে কি বলে? দেখি সবাই একটু সিরিয়ালে কমেন্টে জানো, আমি একটু কমেন্টগুলো দেখি। প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে, 3 নাম্বারটাকে কি বলে? যারা জানো কমেন্টে জানো, তোমাদের কমেন্টগুলো আমি দেখি। হ্যাঁ ইসরাত, দেখি বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো এগুলাকে কি বলে। সিরিয়ালি বলবা, প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে, তৃতীয়টাকে কি বলে। ঠিক আছে, এখন আমরা তোমরা বলতে বলতে একটা কোশ্চেন এখানে লিখে ফেলি। কোশ্চেনটা হচ্ছে তোমাদের দিল, মনে করো, হ্যাঁ মনে করে দিল বাংলা, ইংলিশ, আইসিটি। এখন এটার জন্য আমরা আনসারটা কিভাবে করবো দেখো। এটার জন্য আনসারটা যেভাবে করবো, প্রথমে HTML দিছি, এরপর হচ্ছে আমরা বোর্ডে দিছি, সেম থাকবে। আনসারটা এদিকে করতেছি, সবাই দেখো। এটা কিন্তু অর্ডার্ড লিস্ট না, এটা হচ্ছে কোন লিস্ট? এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ড লিস্টের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে দিব ইউএল। ইউএল মানে কি? আনঅর্ডার্ড লিস্ট। ইউএল দিয়ে কি দিব? ইউএল টাইপ। টাইপটা এখানে কি হবে দেখো। তো যারা তোমরা কমেন্টে, দেখি কমেন্টে কেউ বলছে কিনা। হ্যাঁ দেখো, এই তো স্টার বলছে, প্রথমটার নাম হচ্ছে স্কোয়ার, স্কোয়ার, দ্বিতীয়টার নাম কি? সার্কেল, আর 3 নাম্বারটার নাম হচ্ছে কি? ডিস্ক। এই তো ফয়সালা বলছে ডিস্ক। প্রথমটার নাম হচ্ছে আমাদের স্কোয়ার, 2 নাম্বারটার নাম হচ্ছে সার্কেল, 3 নাম্বারটার নাম কি? ডিস্ক। এই তো সাউদাও বলতে পারছে স্কোয়ার, সার্কেল আর হচ্ছে ডিস্ক। এখন তাহলে বলো এখানে কোনটা আছে? এখানে আছে হচ্ছে আমাদের ডিস্ক। ঠিক আছে, তাহলে দেখো আমরা দিব আনঅর্ডার্ড লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু কি দিব? ডিস্ক। আনঅর্ডার্ড লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু ডিস্ক। তারপর কি দিব? লিস্ট। লিস্ট দিয়ে আমরা দিব বাংলা, তারপরে লিস্টকে ক্লোজ করে দিব। তারপরে দিব হচ্ছে আমরা লিস্ট, লিস্ট দিয়ে কি দিব? ইংলিশ। তারপর হচ্ছে লিস্ট ক্লোজ, আবার লিস্ট দিব, লিস্ট দিয়ে কি দিব বলতো? আইসিটি, লিস্ট ক্লোজ। তারপরে আবার সেম ভাবে আমাদের এখানে আনঅর্ডার্ড লিস্ট ক্লোজ হবে, বডি ক্লোজ হবে, HTML ক্লোজ হবে, HTML ক্লোজ হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো, হ্যাঁ 4 নিয়েও বলতে পারছি। প্রথমটা হচ্ছে স্কোয়ার, 2 নাম্বারটার নাম হচ্ছে কি? সার্কেল, 3 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার নাম হচ্ছে আমাদের ডিস্ক। ওকে, তাহলে দেখো আনঅর্ডার্ড লিস্ট আমাদের শেষ, অর্ডার লিস্ট শেষ, আনঅর্ডার্ড লিস্ট শেষ। এখন আমরা 3 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট কিভাবে তৈরি হয় তোমাদের মধ্যে কে কে জানো বলো তো? কে কে জানো বলো তো? নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট কিভাবে তৈরি হয়? অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট এই দুটোকে যখন আমরা মিক্স করি তখন কোন লিস্ট তৈরি হয়? নেস্টেড লিস্ট তৈরি হয়। অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টকে যখন কি করা হয়? মিক্স করা হয়, তখন কোন লিস্ট তৈরি হয়? নেস্টেড লিস্ট তৈরি হয়। আবারও বলতেছি, যখন অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট দুইটাকে মিক্স করা হয় তখন আমাদের নেস্টেড লিস্ট তৈরি হয়। তাহলে দেখো আমরা একটা কোশ্চেন দেখি। মনে করো তোমাদেরকে দিয়ে দিল একে দিছে হচ্ছে আমাদের বাংলা, বাংলা থেকে এখান থেকে দিছে হচ্ছে বাংলা 1, তারপর দিছে হচ্ছে বাংলা 2, তারপর তোমাদের এখানে দিল 2 ইংলিশ, ইংলিশ থেকে দিছে এখানে এটা শুধু গোল ইংলিশ 1, তারপর দিল হচ্ছে ইংলিশ 2। এরকম একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকতে পারে। বিগত বছরগুলোতে এরকম কোশ্চেন ছিল। মিক্সার, হ্যাঁ ফয়সালা বলছে মিক্সার। ওকে মিক্সার, ঠিক আছে। এখন আমরা মিক্সার দিয়ে দেখি। তো এটার জন্য আমরা কিভাবে করব? HTML দিব প্রথমে, তারপর হচ্ছে বোর্ডে দিব। ঠিক আছে, HTML দিব, বোর্ডে দিব, তারপর কি দিব বলো তো? প্রথমে কি আছে দেখো ভালো করে, প্রথমে কিন্তু 1 আছে। এখন 1 কি অর্ডার্ড লিস্ট নাকি আনঅর্ডার্ড লিস্ট? আমরা কি বলছিলাম? সবার তো আসলে মাথায় আছে 1 2 3 ABC রোমান হরফে 1 2 3 এগুলো যদি থাকে তাহলে সেটা কোন লিস্ট? সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। তাহলে আমরা যেহেতু প্রথমে 1 আছে, HTML দিব, বডি দিব, তারপরে দিব হচ্ছে অর্ডার্ড লিস্ট টাইপ। টাইপ সমান কি দিব বলো তো? এখন এখানে যেহেতু 1 আছে আমরা প্রথমে 1টা দিয়ে দিই, না দিলেও হবে, 1 এর ক্ষেত্রে টাইপ না দিতে হয়। আচ্ছা যাই হোক, আমরা ওইখানে না যাই, টাইপ সমান 1 দিয়ে দিলাম। এরপর কি দিব বলো তো? লিস্ট। লিস্ট দিয়ে কাকে দিব? বাংলা। লিস্ট দিয়ে সবাই একটু মনোযোগ দিয়ে এখন একটু দেখো, পরীক্ষায় তোমাদের নেস্টেড লিস্ট আসবে অবশ্যই। লিস্ট দিয়ে দিব কি? বাংলা। ঠিক আছে, লিস্ট দিয়ে দিব বাংলা। এখন একটু দেখো তো বাংলার পরবর্তীতে গিয়ে কি হয়েছে? এটা কি আর অর্ডার লিস্ট আছে? তোমরাই বলো, এটা কি আর অর্ডার লিস্ট আছে? এটা অর্ডার লিস্ট থেকে কি হয়ে গেছে আমাদের? স্কোয়ারটা কি? স্কোয়ারটা আমাদের হইতেছে এখন
আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের ভিতরে এটার নাম কি ছিল? স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করবো, অর্ডার লিস্ট একটু থামাই রাখবো। অর্ডার লিস্ট বলতে তুমি থামো, তারপরে অর্ডার লিস্টে থামাই কারে শুরু করে দিব বলো তো? আনঅর্ডার্ড লিস্ট শুরু করে দিব। তাহলে এখন আনঅর্ডার্ড লিস্ট টাইপ সমান কি দিব? টাইপ সমান স্কোয়ার। আনঅর্ডার্ড লিস্ট টাইপ সমান কি? স্কোয়ার। স্কোয়ার দিয়ে এখন দেখো কি দিব? লিস্ট। লিস্ট দিয়ে কি দিব? বাংলা 1, তারপরে লিস্ট ক্লোজ, তারপর আবার লিস্ট দিব, তারপর কাকে দিব বলো তো? বাংলা 2, আবার লিস্ট ক্লোজ। এরপরে দেখো আনঅর্ডার্ড লিস্টকে আমরা ক্লোজ করে দিব। তাহলে পার্টটা একটু ভালো করে দেখো কি কি করছি আমরা এখানে। এই যে এই পার্টটা কার জন্য করছি? এই পার্টটা করছি হচ্ছে আমরা এই যে এতটুকুর জন্য, বাংলা 1 বাংলা 2 এতটুকুর জন্য আমরা এই পার্টটা করছি। তাহলে দেখো আনঅর্ডার্ড লিস্ট শুরু করার কারণে অর্ডার লিস্টে কিছুক্ষণের জন্য অফ ছিল। তো যে আনঅর্ডার্ড লিস্টের জন্য অর্ডার লিস্ট অফ ছিল, সে আনঅর্ডার্ড লিস্ট যদি অফ হয়ে যায় তাহলে কি অর্ডার লিস্ট আবার চালু হয়ে যাবে না? তাহলে এখন যদি আমি কোনো একটা লিস্ট দিই, তাহলে সেটা কি হবে? এখন যদি কোনো লিস্ট দিই সেটা কার ভিতরে যাবে? সেটা যাবে হচ্ছে অর্ডার লিস্টের ভিতরে, কারণ আনঅর্ডার্ড লিস্টকে আমরা এখানে কি করে ফেলছি? ক্লোজ করে ফেলছি। তাহলে আমরা কি করছি বলতো? অর্ডার লিস্টকে যেহেতু আনঅর্ডার্ড লিস্টকে যেহেতু ক্লোজ করে ফেলছি, তাহলে এই লিস্টটা কোথায় যাবে? আনঅর্ডার্ড লিস্টের ভিতরে যাবে। তাহলে আমরা লিস্ট দিয়ে এখন কি দেব? লিস্ট ইংলিশ, লিস্ট ক্লোজ, লিস্ট ইংলিশ, তারপর কি? লিস্ট ক্লোজ। ওকে, তারপর দেখো আবার এখানে কি আছে আমাদের? আনঅর্ডার্ড লিস্ট। তাহলে আমরা আবার দিব আনঅর্ডার্ড লিস্ট টাইপ সমান কি? এটার নাম হচ্ছে আমাদের কি বলতো? সার্কেল। আনঅর্ডার্ড লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল। এরপর কি দিব? এই সাইডে লিখতেছে দেখো, লিস্ট দিব, লিস্ট দিয়ে দিব ইংলিশ 1, তারপর হচ্ছে লিস্ট ক্লোজ, এদিকে দেখো ভালো করে। তারপর আমরা আবার লিস্ট দিব ইংলিশ 2, লিস্ট ক্লোজ, তারপর হচ্ছে এই আনঅর্ডার্ড লিস্টকে আমরা ক্লোজ করে দেব। তাহলে বলো সর্বশেষে এই যে অর্ডার লিস্ট, সেটাকে কি আমরা ক্লোজ করছি? এটাই কিন্তু এখনো ক্লোজ করা হয়নি। তাহলে আমরা এখন অর্ডার লিস্টকে ক্লোজ করে দিব। তারপরে কাকে ক্লোজ করবো বলো তো? বডিকে ক্লোজ করবো। তোমরা নিচে নিচে করবা, বডি ক্লোজ। তারপর কে ক্লোজ হবে বলো? HTML ক্লোজ। সবাই এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো। এই টাইপের একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। আমি তোমাদের সহজভাবে একটা সহজ কোশ্চেন দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি, একটু রিভিশন করে দিচ্ছি যারা আগে করছো। হ্যাঁ, এবারে যে ভাই এখানে বুঝি নাই বা এখানে এইভাবে হবে, কারোর মনে কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের নেক্সটেড লিস্টও কিন্তু এখন কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন তোমাদের খুব ইম্পর্টেন্ট আরেকটা লিস্ট দেখাবো, যেটা বিগত বছরের যশোর বোর্ড এবং আরও একটা বোর্ডে আসছে। আমাদের যে ডেসক্রিপশন লিস্টটা, এটা বুঝতে অনেকেরও অসুবিধা হয়। তো এই লিস্টটা এখন আমরা দেখবো, সবাই একটু মনোযোগ দাও। ডেসক্রিপশন লিস্ট হচ্ছে আমরা এখন একটু দেখবো। তার আগে তোমরা এটা পুরোটা আরেকটু ভালো করে দেখো, বুঝছো কিনা। লিস্টটা শেষ হওয়ার পরেই তোমাদের সেই কাঙ্ক্ষিত গানের পর্বে চলে যাব। তোমাদেরকে একটু যাতে বোরিংনেস থেকে একটু কাটাইতে পারি, অনেকক্ষণ ক্লাস করার কারণে একটা গান শোনাবো তোমাদের। তাহলে এখন আমরা ডেসক্রিপশন লিস্টটাকে শেষ করি। হ্যাঁ, ডেসক্রিপশন লিস্ট। ওকে, ডেসক্রিপশন মানে কি বলো তো? ডেসক্রিপশনের বাংলা কে কে জানো? একটু বলো। ডেসক্রিপশনের বাংলা কি? ডেসক্রিপশনের বাংলা হচ্ছে আমাদের বর্ণনা। ডেসক্রিপশনের বাংলা কি? বর্ণনা। এটা আমরা মুছে ফেলি তাহলে। ডেসক্রিপশনের বাংলা কি? ডেসক্রিপশনের বাংলা হচ্ছে বর্ণনা। দেখো তাহলে সবাই এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি? ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট। দেখো ডেসক্রিপশন লিস্ট পরীক্ষায় কিন্তু আসতে পারে, যেহেতু বিগত বছরে 2টা বোর্ডে আসছে, তাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা একটা কোশ্চেন দিয়ে সহজে বুঝি। দেখো মন করো তোমাকে এখানে দিতে হচ্ছে কোশ্চেনটা, আমরা এদিকে লিখি কফি। ঠিক আছে, তো কফি থেকে নিচ দিয়ে এভাবে দিল ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট ড্রিঙ্ক। এরপরে দিল হচ্ছে আমাদের মিল্ক, মিল্ক থেকে দিছে হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। কফি, তারপর কফি থেকে কি দিছে? ব্ল্যাক হট ড্রিঙ্ক। তারপর দিছে মিল্ক, মিল্ক থেকে কি দিছে? হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। এখন আমরা হচ্ছে এটা সলভ করবো কিভাবে? প্রথমে হতো এটা বুঝবো কিভাবে, এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। দেখো একটা বর্ণনা দিতেছে, কফির বর্ণনা কে দিতেছে? ব্ল্যাক হট ড্রিঙ্ক। মিল্কের বর্ণনা কে দিতেছে? হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। মানে কফি যে একটা কি বলতো ব্ল্যাক মানে কালো, হট ড্রিঙ্ক তো বুঝছোই গরম কোনো পানীয়, মিল্ক হচ্ছে হোয়াইট সাদা কোল্ড ড্রিঙ্ক। তো এখন কফিকে বর্ণনা করতেছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, মিল্ককে বর্ণনা করতেছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তো এটা একটা লিস্ট। তো এটার জন্য আমরা কিভাবে করবো? দেখো প্রথমে দিব HTML, HTML দেওয়ার পরে কাকে দিব বলো? বডি। HTML দিলাম, বডি দিলাম, তারপর হচ্ছে এটা ডেসক্রিপশন লিস্ট আমরা বুঝলাম। তো ডেসক্রিপশন লিস্টের জন্য আমরা কি দিব?
ডিএল। ডিএল মানে কি বলতো? ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডিএল মানে কি? ডেসক্রিপশন লিস্ট। এখন ডিএল এর পরে কি দিব দেখো, ডিটি দিব। কি দিব? ডিটি, ডেসক্রিপশন টাইটেল। এখন এখানে ডেসক্রিপশন টাইটেলটা কি আছে বলতো? ডেসক্রিপশন টাইটেলের ভিতরে কি আছে? কফি আছে। তাহলে আমরা এখানে ভিতরে কাকে দিয়ে দিব? কফি দিয়ে দিব। ডেসক্রিপশন টাইটেলের ভিতরে দিব কফি। ওকে, ডেসক্রিপশন টাইটেল ক্লোজ। এখন এই ডেসক্রিপশন টাইটেলের পরে দেখো কি আছে? ব্ল্যাক হট ড্রিঙ্ক। এটাকে বলবো ডেসক্রিপশন ডাটা, ডিডি। ডেসক্রিপশন ডাটা কি আছে দেখো? ব্ল্যাক হট ড্রিঙ্ক। ব্ল্যাক হট ড্রিঙ্ক। একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝবা। ব্ল্যাক হট ড্রিঙ্ক, তারপরে ডিডি কেও ক্লোজ করে দিব। তাহলে দেখো আমরা কি কি করছি। প্রথমে ডেসক্রিপশন টাইটেল দিছি কফি, তারপর হচ্ছে ডেসক্রিপশন টাইটেল ক্লোজ করছি। এরপর হচ্ছে ডেসক্রিপশন ডাটা কি আছে আমাদের এখানে? ব্ল্যাক হট ড্রিঙ্ক। ডিডি দিয়ে আমরা ব্ল্যাক হট ড্রিঙ্ক দিলাম, ডিডি ক্লোজ করছি। এখন এরপরে কি হবে বলো তো? এরপরে আমাদের আবার ডিটি হবে। ডিটি দিয়ে কি দিব? দিব হচ্ছে আমরা মিল্ক। তারপর হচ্ছে আমরা আবার কি করব? ডিটি ক্লোজ করে দিব। এরপর আবার কি দিব বলো তো? ডিডি। ডিডি দিয়ে কি দিব? হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তারপর আমরা এই ডিডিকে আবার ক্লোজ করে দিব। সর্বশেষে কি হবে? ডিএলটা আমাদের এখানে ডেসক্রিপশন লিস্ট যেটা, সেটা ক্লোজ হয়ে যাবে, বডি ক্লোজ হয়ে যাবে, স্টেমেল ক্লোজ হয়ে যাবে। কারো কোনো সমস্যা থাকলে জানো, আমি তোমাদের কমেন্টগুলো দেখি। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানো। সবাই একটু কমেন্ট বক্সে জানো বুঝছো কিনা। ল্যাপটপটা অফ হয়ে গেছে, একটু চার্জ দিয়ে নাও। অন্য বলছে অ্যাট্রিবিউট কি একটু বললে ভালো হয়। অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে যখন আমরা একটা ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য, ট্যাগের বৈশিষ্ট্য পরিবর্তন করার জন্য আমরা যেটা ইউজ করি তাকে অ্যাট্রিবিউট বলে। লাইক তুমি এখানে দেখো, আমরা এখানে যদিও কোনো অ্যাট্রিবিউট ইউজ করি নাই, আগের টপিকটাতে কিন্তু আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি। মনে করো অর্ডার লিস্ট টাইপ ছিল যে, ওই যে টাইপ সমান আমরা কিছু একটা দিছিলাম 1। এই যে দেখো এই টাইপ সমান 1 জিনিসটা কি ছিল? অ্যাট্রিবিউট ছিল। তো অ্যাট্রিবিউটের পর অলওয়েজ একটা সমান চিহ্ন দিতে হবে, একটা কি দিতে হবে? সাথে কোটেশন দিতে হবে, ঠিক আছে? অন্য বুঝতে পারছো আশা করি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না। সেটা হচ্ছে টেবিল যোগ করার জন্য, ঠিক আছে? টেবিল যোগ করার জন্য কিভাবে HTML কোড করতে, এখন আমরা সেটা দেখবো। খুব অল্প সময় ক্লাসটা শেষ হয়ে যাবে। এখন একটু আমরা দেখি টেবিল যোগ করার জন্য তোমাদের প্রথমত কয়েকটা ট্যাগ মনে রাখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ বিষ্ণু। দেখো টেবিল যোগ করার জন্য কিছু ট্যাগ মনে রাখতে হবে। সেগুলো কি কি? প্রথমত আমরা টেবিল ইউজ করব টেবিল যোগ করার জন্য, টেবিল। তারপর হচ্ছে আমরা টেবিল রো, টিআর মানে কি বলতো? টিআর মানে হচ্ছে টেবিল রো ইউজ করব। তারপর দেখো মনে রাখবো হচ্ছে টিডি। টিডি মানে কি? টেবল ডেটা। টিডি মানে কি? টেবল ডেটা। ওকে। তারপর হচ্ছে আমরা টিএইচ। টিএইচ মানে কি? টেবিল হেডার। টেবিল হেডার, ঠিক আছে? টিএইচ, টিডি, টিআর, এই তিনটা গেল আমাদের। আচ্ছা, এখন এই তিনটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে টেবিলটা শেষ করব এটা এখন আমরা একটু করি। দেখো এই তিনটা ভালো করে মাথায় রাখবা। মনে করো তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিল, হচ্ছে মনে করো এতটুকু, ছোট করে দিই তোমাদের জন্য। দেখো আরেকটা ট্যাগ তোমাদের লাগবে, সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ, যেটা আমরা দেখবো এখন। মনে করো উপর দিয়ে দিলে হচ্ছে তোমাদের স্টুডেন্ট ইনফো, এখানে দিলে হচ্ছে রোল, এখানে হচ্ছে আইডি, এখানে হচ্ছে ক্লাস। ভিতরে দিয়ে দিচ্ছে রোল 1, আইডি দিচ্ছে 101, ক্লাস দিচ্ছে হচ্ছে ক্লাস 3। কথার কথা। এখন এটা আমরা কিভাবে
কিভাবে শেষ করব দেখো। প্রথম হচ্ছে আমরা HTML দিব, HTML দিয়ে কি দিব, বডি দিব, HTML বডি। তারপর হচ্ছে দেখো যেহেতু এটা একটা টেবিল, তাই আমরা কি দিব, এখন টেবিল দিব। আর মনে রাখবে তোমরা টেবিল দিলে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, তার নাম হচ্ছে বর্ডার। মুখস্থ রাখবে এটা, টেবিলের সাথে কোন অ্যাট্রিবিউট ইউজ করব, বর্ডার। আরো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তোমাদের মাস্ট যেটা ইউজ করতে হবে ওয়ান্স মোর না, আজকে আর না, আজকে এতটুকুই। আচ্ছা দেখো, টেবিল বর্ডার, বর্ডার সমান যেটা দিব সেটা হচ্ছে কি ওয়ান, এটা তোমরা ফিক্সড, এই অ্যাট্রিবিউটটা মাস্ট দিবা। আরো কয়েকটা অ্যাট্রিবিউট আছে, সেগুলো দেওয়া লাগবে না। তো দেখো টেবিল বর্ডার সমান কত দিব, ওয়ান। ওকে, এখন দেখো উপরে একটা ট্যাগ আছে, ভালো উপরে একটা লাইন আছে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট ইনফো। ভালো করে দেখো কি আছে, স্টুডেন্ট ইনফো। তো দেখো টেবিলের উপরে যদি কোনো লেখা এরকম থাকে, কি বলছি ভাইয়া, টেবিলের উপরে যদি কোনো লেখা এরকম থাকে তাহলে সেটা হবে ক্যাপশন, সেটা কি হবে, ক্যাপশন ট্যাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা টেবিল বর্ডারের পরে যেটা দিব সেটা দিব হচ্ছে ক্যাপশন। ক্যাপশন, ক্যাপশন পুরোটা লিখে এটার ভিতরে কি দিব, স্টুডেন্ট ইনফো। আমরা যেরকম ফেসবুকে কোনো কিছু পোস্ট করার সময় ক্যাপশন দিই, এখানেও এরকম দিব ক্যাপশন, তারপর হচ্ছে ক্যাপশন ক্লোজ। ওকে, ক্যাপশন, ক্যাপশন ক্লোজ, স্টুডেন্ট ইনফো দিলাম। তারপরে দেখো এভাবে আমরা এগুলোকে কি বলি বলতো, রো বলি। আর উপরে নিচে এগুলোকে কি বলি, কলাম বলি। তাহলে দেখো আমরা পাশাপাশি যেগুলা, এগুলো নিয়ে এখানে কাজ করব, অর্থাৎ টেবিল রো নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। তাহলে দেখো টিয়ার দিব প্রথমে। হ্যাঁ, কি বলছো ইসরাত, হেডার নাকি হেডিং? আমি কি বলছি তোমাদের, টিএচ এর পুনরূপ কি বলছিলাম, টেবিল হেডিং হবে। হ্যাঁ, যদি হেডার বলে থাকি মিস্টেকলি বলছি, টেবিল হেডিং হবে। টিএচ এর পুনরূপ টেবিল হেডিং হবে। ওকে, এখন দেখো টিআর দিছি আমরা টেবিল রো, টিআর দিয়ে এরপরে কি দিব দেখো, টিডি। টিডি এখন কথা আছে দেখো, যদি তোমাদের পরীক্ষায় রোল, রোল এই যে আইডি উপর মানে যেটা আছে, এগুলো যদি বোল্ড করে দেওয়া থাকে, কি করে দেওয়া থাকে, বোল্ড করে যদি দেওয়া থাকে, তখন কিন্তু আমরা টিডি ইউজ করবো না, তখন কি ইউজ করব, টিএইচ ইউজ করবো। কি ইউজ করবো, টিএস। তো দেখো টিএস এর ভিতরে কি দিব, রোল, তারপর হচ্ছে টিএস ক্লোজ। আবার দেখো পাশাপাশি যাব, আবার টিএস দিব, তারপর টিএস এর সাথে কাকে দিব বলতো, আইডি, টিএইচ ক্লোজ, আবার দিব টিএইচ, তারপরে আমাদের কি প্লাস। ওকে, তারপরে টিএইচ আবার ক্লোজ। ঠিক আছে, দেখো প্রথম রো আমাদের শেষ, এরপর হচ্ছে আমরা টিআর কে ক্লোজ করে ফেলবো। প্রত্যেকটা রো শেষ হওয়ার পর আমরা রো কে ক্লোজ করব। প্রথম রোতে তাহলে দেখো আমরা আরেকবার বলি, HTML বডি দিলাম, টেবিল থাকলে মাস্ট যে অ্যাট্রিবিউটটা দিব সেটা হচ্ছে বর্ডার। এই লাইনটা, এই তিনটা লাইন মাস্ট হবে, টেবিল বর্ডার সমান কত, ওয়ান। তারপর হচ্ছে দেখো উপরে যদি এরকম কোনো লেখা থাকে টেবিলের উপরে, সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগের ভিতরে হবে। ক্যাপশন শুরু করছি, ক্যাপশন শেষ। প্রথম রো শুরু করছি টিআর, টিআর দিয়ে যদি ভিতরে যদি এগুলো যদি বোল্ড করা থাকে, প্রত্যেকটা বক্সের ভিতরে দেখা যদি বোল্ড করা থাকে, তাহলে সেটা কি হবে, টিএইচ হবে। তারপরে দেখো প্রত্যেকটা টিএইচ দিলাম আমরা, তারপর টিআর ক্লোজ। এবার দ্বিতীয় রোতে আমরা কি দেবো দেখো তো, দ্বিতীয় রোতে আমরা যেটা দিব সেটা হচ্ছে আবার টিআর শুরু করব। এখন দেখো 1, 101, 3 এগুলো কিন্তু বোল্ড করা নেই। তো বোল্ড যদি করা না থাকে তাহলে আমরা দিব হচ্ছে টিডি। কি দিব, টিডি। টিডি দিয়ে কি দিব, 1, টিডি ক্লোজ। তারপর দিব আমরা আবার টিডি 101, টিডি ক্লোজ। এরপর আমরা ব্যতিক্রম টেবিল দেখবো, সবাই একটু ধৈর্য ধরে দেখো। টিডি, রো স্প্যান, কল স্প্যান তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, রো স্প্যান কল স্প্যান দেখবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের টিআরটাকে ক্লোজ করে দিব, টিআরটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। তাহলে দেখো প্রথম রোতে আমরা কি বলছি, যেগুলো বোল্ড করা থাকবে সেগুলো হবে টিএইচ, বোল্ড করা থাকলে টিএইচ হবে। আর দ্বিতীয়টাতে দেখো প্রত্যেকটা বক্স কিন্তু এক একটা ডেটা, প্রত্যেকটা বক্স এক একটা কি ডেটা, প্রত্যেকটা বক্সে আমাদের আলাদা আলাদা একটা ডেটা। তো দেখো আমরা প্রত্যেকটা ডেটার ভিতরে যা আছে তাকে দিয়ে দিছি। এরপরে কাকে ক্লোজ করব, টেবিলটাকে ক্লোজ করে দিব। তারপর আমাদের কি ক্লোজ হবে বলো, বডি ক্লোজ হবে, HTML ক্লোজ হবে, বডি ক্লোজ, HTML ক্লোজ। ওকে, ঠিক আছে, ডান। তাহলে এই টেবিলটার জন্য আনসারটা হবে আমাদের এটা, এই টেবিলটার জন্য আনসার হবে আমাদের কোনটা, এটা। সবাই আশা করি বুঝছো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যতিক্রমী টেবিল। এটা তো ইজি একটা টেবিল, এরকম কোশ্চেনও পরীক্ষা অনেকবারই আসছে, এই জন্য তোমাদের প্রথমে সহজটা করছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যতিক্রমী টেবিল কিভাবে করে পরীক্ষা আসলে তোমরা কিভাবে করবে দেখো। ব্যতিক্রমী টেবিল করার জন্য তোমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রো স্প্যান আর একটা হচ্ছে কল স্প্যান। একটা হচ্ছে রো স্প্যান আর একটা কি কল স্প্যান। এখন বলো তো রো স্প্যান কল স্প্যান জিনিসগুলো কি, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। রো স্প্যানে একটা অ্যাট্রিবিউট, কল স্প্যানে একটা কি অ্যাট্রিবিউট। তাহলে দেখো আমরা ব্যতিক্রমী টেবিল শুরু করি। প্রথমটা দিলাম মনে করো এরকম, তোমাদের দিল A B C। এটার জন্য আনসার কিরকম হবে দেখো। এখন দেখি কে কে পারবা বলো, এটা কি রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে। এই দুইটা লাইন মনে রাখবা যারা পারো না। রো বরাবর লম্বা হলে, রো বরাবর লম্বা হলে, রো বরাবর লম্বা হলে সেটা হবে রো স্প্যান,
আর যদি কলাম বরাবর লম্ব হয় বা কলামের জায়গা দখল করে, অনেকে এভাবে বলে কলামের জায়গা দখল করলে, কলামের জায়গা কি করলে দখল করলে সেটা হবে কল স্প্যান। তো উপরেটাও সেমভাবে বলা যায়, রোয়ের জায়গা দখল করলে, এটাই সহজ আশা করি, এভাবে মনে রাখিও, রোয়ের জায়গা দখল করলে, রোয়ের জায়গা দখল করলে সেটা হয় রো স্প্যান। রোয়ের জায়গা দখল করলে রো স্প্যান, আর কলামের জায়গা দখল করলে কি কল স্প্যান। রোয়ের জায়গা দখল করলে রো স্প্যান, কলামের জায়গা দখল করলে কল স্প্যান। তাহলে এখন বলো এটা কি হবে, এটা কি রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে? যারা পারবে বলো, আমি করতেছি। দেখো প্রথমে HTML দিব, তারপর কি দিব বডি। যেহেতু এটা একটা টেবিল, তাহলে আমরা যেটা দিব সেটা হচ্ছে কি মাস্ট যে লাইন দিতে হবে টেবল বর্ডার। টেবল বর্ডার সমান কত দিতে হবে? টেবল বর্ডার সমান আমরা দিব 1। এই লাইনটা মাস্ট, টেবিল বর্ডার সমান 1। ঠিক আছে, তো প্রথম রো আমরা শুরু করব। প্রথম রোর ভিতরে কে কে আছে বলো তো? হ্যাঁ, এগুলো ঝামেলা লাগবে না। দেখো ইসরাত, ভালো করে এই ক্লাসটা এখন মনোযোগ দিয়ে দেখো, ঝামেলা লাগবে না, ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো তোমাদের যে কোশ্চেনটা করছি, প্রথম রো এর ভিতরে কে কে আছে একটু দেখো তো। এটা হচ্ছে আমার প্রথম রো। প্রথম রো এর ভিতরে এ আছে, আর কি আছে সাথে? এই যে সি দেখতেছো, এটাকে হচ্ছে আমরা প্রথম রো এর সাথে ধরে নেব। কার সাথে ধরে নিব? হ্যাঁ, গুড। আবির বলছে এটা রো স্প্যান হবে, ভেরি গুড আবির। আবিরের আনসার একদম রাইট হয়েছে। তাহলে দেখো এর সাথে কাকে নিব আমরা? এখানে সি কে নিব। প্রথম রোতে এর সাথে আমরা সি কে নিব। তাহলে দেখো টিআর দিলাম আমরা। টিআর দেওয়ার পরে এবার প্রথম ডেটা, তোমাদের ভাই কি বলছিলাম বলতো, প্রত্যেকটা বক্স এক একটা কি ডেটা। তাহলে আমরা এখন টিডি দিব। দেখো টিডি, টিডি দেওয়ার পরে দিব হচ্ছে এ, তারপর হচ্ছে টিডি ক্লোজ, টিডি এ, টিডি ক্লোজ। এখন এটা যদি স্বাভাবিক হতো তখন আমরা দিতাম টিডি সি, টিডি ক্লোজ, কিন্তু এটা তো ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম ভাইয়া? দেখো এই জিনিসটা যদি স্বাভাবিক হতো তখন এটা এরকম থাকতো, কিন্তু এটা হচ্ছে কি করছে দেখো, এই যে রো, দুইটা রোয়ের জায়গায় সে একা দখল করে বসে আছে। সি কি করছে, একা দুইটা রোয়ের জায়গা দখল করে বসে আছে। এই জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে আবির অলরেডি বলছে, টিডি দিব, তারপরে দিব হচ্ছে রো স্প্যান। কি দিব? রো স্প্যান। তো রো স্প্যান যেহেতু একটা অ্যাট্রিবিউট, এরপরে সমান চিহ্ন দিতে হবে, কোটেশন দিতে হবে। তো কোটেশনের ভিতরে আমরা কি দিব বলো তো? কয়টা জায়গা দখল করছে? দুইটা রোয়ের জায়গা দখল করছে, এই জন্য 2। আর এর ভিতরে হবে সি, তারপর হচ্ছে টিডি ক্লোজ। এটা সবাই বুঝছো কিনা বলো? আশা করি সবাই এটা বুঝছো, না বুঝলে বলো। ইসরাত, তুমি সহ যারা এটা বুঝতে কষ্ট হয় দেখো এটাকে বুঝা গেছে কিনা। হ্যাঁ, নব বলছে রো স্প্যান হবে, ইসরাতও বলছে। টিডি দিলাম, এ দিলাম, টিডি ক্লোজ, টিডি রো স্প্যান। আর একটা বিষয় মাথায় রাখবা, অ্যাট্রিবিউট কিন্তু সবসময় কার ভিতর হবে বলো তো? অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের ভিতর হবে। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা। এই যে দেখো, এই যে অ্যাট্রিবিউট, এটা কার ভিতরে দিচ্ছি আমি? এটা হচ্ছে টিডি এর ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে টিডি এর ক্লোজিং ট্যাগ। তো আমি কিন্তু দেখো ওপেনিং ট্যাগের ভিতরে দিছি। অ্যাট্রিবিউট অলওয়েজ ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে। আচ্ছা, তারপরে আমাদের টিআর ক্লোজ, টিআরকে ক্লোজ করে দিই আবার। তো দ্বিতীয় রোতে কি আছে দেখো, দ্বিতীয় রোতে এখন শুধু বি আছে। তাহলে দ্বিতীয় রোতে একটা কি দিব? টিডি বি, টিডি ক্লোজ, শেষ। টিআর ক্লোজ, তারপর হচ্ছে আমাদের টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, HTML ক্লোজ, শেষ আমাদের। তাহলে দেখো এই টেবিলটার জন্য আমরা আনসার করে ফেলছি। হ্যাঁ, আরো সুন্দর করে বলছে, রেসপন্স তো বলছে, গুড। তোমরা ভালো রেসপন্স করতেছো ক্লাসে। তাহলে এটা যদি সবাই বুঝো, এখন তোমাদের আরেকটা কোশ্চেন দিই, এটা একটু বুঝো কিনা দেখো। আরেকটা কোশ্চেন তোমাদের দিলাম, ABC। এখন তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে আমাদের কল স্প্যান। এখানে কি হবে? এখানে হবে কল স্প্যান। কারণ কি দেখো, সি হচ্ছে কয়টা কলামের জায়গা দখল করছে দেখো তো, বলতে পারো কিনা? আচ্ছা, তোমাদের কোশ্চেনটা আরেকটু এভাবে দিই, ABD। এখন বলো তো দেখি, কয়টা কলামের জায়গা দখল করছে? এটা বলতে পারোনি, সবাই একটু বলো, কয়টা কলামের জায়গা এখানে দখল করছে? তাহলে আমরা টেবিল বর্ডার সমান 1 এই পর্যন্ত ঠিক আছে সবকিছু। তারপর আবার টিআর শুরু করব। টিআর শুরু করে যেটা দিব সেটা হচ্ছে দেখো, টিডি দিব। প্রথম টিডি হচ্ছে এ, টিডি ক্লোজ, দ্বিতীয় টিডি বি, টিডি ক্লোজ, তারপর তৃতীয় টিডি, এখানে কি হবে? ডি, টিডি ক্লোজ, তারপর টিআর ক্লোজ। এখন এবার আসো, দ্বিতীয় রো শুরু করলাম, ভালো কথা। দ্বিতীয় ডেটা, দ্বিতীয় রোর প্রথম ডেটা যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় রো, এটা ছিল প্রথম রো। এখন দেখো তো এখানে কি হবে? রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে? এখানে কি রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে বলো তো? এখানে অবশ্যই কল স্প্যান হবে, ঠিক আছে। কিন্তু কয়টা জায়গা দখল করছে এটা বলো তো দেখি। হ্যাঁ, 3 বলতে পারছি। তাহলে কল স্প্যান সমান দিব আমরা এখানে 3 দিয়ে দিব, ঠিক আছে। কল স্প্যান সমান 3, আর ভিতরে দিব সি, তারপর হচ্ছে আমাদের টিডি ক্লোজ। টিডি কি
ক্লোজ করে দিবে। এরপর আমরা হ্যাঁ এরপর দেখো কি হবে, এরপর হচ্ছে আমাদের টিয়ার শেষ, টিয়ার ক্লোজ। এরপর আমাদের কি হবে, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ডান, আমাদের ব্যতিক্রমে টেবিলও শেষ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইমেজ যোগ করা। ইমেজ যোগ করাটা আমরা দেখবো, হ্যাঁ ফয়সাল বলতে পারছি কলেজমেন্ট গুড। এখন আমরা দেখবো হচ্ছে ইমেজ যোগ করা, কিভাবে ইমেজ যোগ করতে হয় সেটা দেখবো, এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। এরপর আমরা ইমেজের সাথে কিভাবে টেবিল মিক্স করে কোশ্চেন আসতে পারে সেটাও দেখবো। হাইপার লিঙ্ক, ইমেজ, টেবিল, এই তিনটা টপিক মিক্স করে আমরা একটা কোশ্চেন দেখবো। তো শেষ পর্যন্ত সবাই থাকবা, এই ওইটা কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। এখন দেখো আমরা তাহলে পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের কি, ইমেজ যোগ করা। ইমেজ যোগ করা, এখন দেখো ইমেজ যোগ করার জন্য আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ টাইপগুলা। ইমেজ টাইপ কয়টা আছে, কে পারো বলো তো? ইমেজ টাইপ, ইমেজ টাইপ কয়টা আছে, যারা পারো তারা বলো দেখি। ইমেজ টাইপ আছে আমাদের কয়টা বলো? 4টা, ঠিক আছে। কি কি ইমেজ টাইপের ভিতরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডট জেপিজি, 3টা না ফয়সাল, 3টা না 4টা হবে। ডট জেপিজি, ডট পিএনজি, ডট বিএমপি, তারপর হচ্ছে ডট জিআইএফ, ঠিক আছে। এখন এই 4টার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি কোনটা দেখি, কে বলতে পারবা? সব থেকে ভালো কোয়ালিটি এখানে কোনটা? গুড ফয়সাল, 4টা না রিফাত? 3টা হবে না, ফয়সাল বলছে 4টা, গুড। এখন বলো তো ডট জেপিজি, ডট পিএনজি, এই 4টার মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি কোনটা? আর ডট জিআইএফ হচ্ছে অ্যানিমেশন কাজে ব্যবহৃত হয়, এগুলো আমি সিকিউতে আসবে মনে রাখবা, অ্যানিমেশনে ব্যবহৃত হয়। আর ডট পিএনজি হচ্ছে আমাদের তোমার ডট জেপিজিটা প্রথমে বলি সব থেকে ভালো কোয়ালিটি, সব থেকে ভালো কোয়ালিটি, সব থেকে ভালো কোয়ালিটি, গুড ফয়সাল বলতে পারছে সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে জেপিজি। আচ্ছা, কিন্তু জেপিজি যদিও সব থেকে ভালো কোয়ালিটি, কিন্তু এটি জায়গা বেশি দখল করে। কি বেশি দখল করে? জায়গা বেশি দখল করে, জায়গা বেশি দখল করে। আর পিএনজিটা হচ্ছে তোমার জায়গা কম দখল করে, জনপ্রিয়। এই জন্য যেটা জায়গা কম দখল করবে সেটাই জনপ্রিয়, জায়গা কম দখল করে, কম দখল করে, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়। ওকে, আশা করি বুঝছি এতটুকু। হ্যাঁ সাউদা বলতে পারছে, ফয়সাল অনেকেই বলছে, ভেরি গুড। তাহলে দেখো এই 4টা টাইপ তোমরা সবাই মনে রাখবা। জয়া, জয়া বলতে পারছে। হ্যাঁ তাহলে দেখো আমরা ইমেজ টাইপটা বুঝে গেছি। এখন দেখবো আমরা ইমেজে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো কি কি, এটা ইম্পর্টেন্ট জিনিস। ইমেজে ব্যবহৃত অ্যাট্রিবিউট কয়টা আছে দেখো, আমরা দেখি। প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি বা সোর্স, তারপর হচ্ছে আমরা দেখব উইথ, তারপর দেখব হচ্ছে হাইট, তারপর দেখব হচ্ছে এএলটি বা অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের যদি পরীক্ষা কখনো দিয়ে দেয় কোনো ছবির রেজুলেশন 300x200 পিক্সেল, এখন বলো তো এখানে কোনটা উইথ হবে? হ্যাঁ গুড, আবিরা বলছে, মুস্তাফা বলতে পারছে পিএনজি সবচেয়ে বেশি ব্যবহার হয়, ভেরি গুড। এখন বলো দেখি এখানে কোনটা উইথ হবে, কোনটা হাইট হবে? কোনটা উইথ হবে, কোনটা হাইট হবে দেখি বলো, কে পারবা? এখানে উইথ কোনটা হবে, হাইট কোনটা হবে? প্রথমটা হবে উইথ, মনে রাখবো সবাই, প্রথমটা কি হবে? উইথ। পরেরটা কি হবে? পরেরটা হবে হাইট, এটা যাতে মাথায় থাকে। দেখো এখন আমরা সবটা, হ্যাঁ গুড ফয়সাল বলছে 300 উইথ, ঠিক আছে। এখন তাহলে দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে কোশ্চেনটা আসবে, এই দুইটা জিনিস ভালো করে সবাই মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলছি বলতো, ইমেজ টাইপ কয়টা? ইমেজ টাইপ 4টা, ডট জেপিজি, ডট পিএনজি, তারপর কি আমাদের ডট বিএমপি, ডট জিআইএফ। সব থেকে বেশি ভালো কোয়ালিটি কোনটা? জেপিজি। আর সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? যে আমাদের কি জানি বলে, পিএনজি, ঠিক আছে। আর অ্যানিমেশনে কোনটা ব্যবহার করা হয়? ডট জিআইএফ বা গিফট, আমরা যেটা মেসেঞ্জার, টেলিগ্রামে যেগুলো ইউজ করি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এখন দেখো পরীক্ষা কোশ্চেন কিভাবে আসবে, মনে করো তোমাদের একটা গাছ দিয়ে দিল বা সামথিং কিছু, আমি আঁকতে পারি না। দেখো এটা মনে করো একটা গাছ, তো এটা দিয়ে দিছি, এটার নাম দিচ্ছি ট্রি ডট জেপিইজি, জেপিজি বা জেপিইজি সেম কথা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন এটা রেজুলেশন দিছে তোমাদের 200x100, 200x100 পিক্সেল। তো কোশ্চেনে বলছো উদ্দীপকের ছবিটি ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য HTML কোড লেখো। হ্যাঁ অন্য রিফাত সবাই ভালো বলতে পারছো, 200x100 দিছে। এখন দেখো আর কি দিছে, এটা সোর্স দিয়ে দিছে। আচ্ছা ভালো কথা, সোর্স বুঝবো কিভাবে ভাইয়া? দেখো যদি কোনো কিছুর নামে শেষে ওই যে আমরা যে 4টা যে পড়ছি টাইপ, ডট জেপিজি, ডট পিএনজি, ডট বিএমপি, ডট জিআইএফ, এই 4টার মধ্যে যদি কোনোটা দেওয়া থাকে কোনো কিছুর নামের শেষে, তখন সেটা হবে আমাদের সোর্স। এটাই শর্টকাট মনে রাখার জন্য, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটার HTML কোডটা করি, HTML, তারপর কি দিব? বডি,
তারপর দেখো যেহেতু এটা ইমেজ, আচ্ছা ভালো আরেকটা কথা দেখি, কে বলতে পারবা ইমেজ ট্যাগ কি এমটি ট্যাগ নাকি কন্টেনার ট্যাগ? কে কে পারো দেখি একটু জানাও তো। ইমেজ ট্যাগটা কি এমটি ট্যাগ নাকি কন্টেনার ট্যাগ? যারা আগে অধ্যায়টা পড়ছে তারা জানো ইমেজ ট্যাগটা কি এমটি ট্যাগ নাকি কন্টেনার ট্যাগ। ইমেজ ট্যাগটা কি এমটি ট্যাগ নাকি কন্টেনার ট্যাগ? কে কে পারো একটু জানো ইমেজ ট্যাগটা কি এমটি ট্যাগ নাকি কন্টেনার ট্যাগ? হ্যাঁ, ইমেজ হচ্ছে একটা আমাদের এমটি ট্যাগ। ইমেজ কি ট্যাগ? এমটি ট্যাগ। মনে রাখবে ইমেজ হচ্ছে আমাদের একটা এমটি ট্যাগ। ইমেজ একটা কি ট্যাগ? এমটি ট্যাগ। এখন এমটি ট্যাগ কাকে বলে বলো তো? যে ট্যাগে শুধু ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। গুড, অনেকে বলতে পারছো যে ট্যাগে শুধু কি আছে, যে ট্যাগে শুধু ওপেনিং আছে, শুধু কি আছে ওপেনিং আছে, কোনো ক্লোজিং, ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নেই, ক্লোজিং নেই, তাকে এমটি ট্যাগ বলে, ক্লোজিং নেই। তো এটার একটা উদাহরণ কি? ইমেজ। আর কোনো উদাহরণ কারো জানা আছে কিনা কমেন্টে জানাও দেখি। আর কারো যদি কোনো উদাহরণ জানা থাকে, এটা ইমেজ ছাড়া যদি কোনো উদাহরণ জানা থাকে জানো। এখন আমরা এটার আনসারটা করি। তো বডির পর আমরা ইমেজ দিব। এখন প্রথম অ্যাট্রিবিউট আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে সোর্স, এসআরসি বা সোর্স, ঠিক আছে। সোর্স সমান দিব, সমান দিয়ে কি দিব? কোটেশন দিব। সোর্স সমান দিয়ে কি দিব? কোটেশন। তো দেখো কোটেশনের ভিতরে কোনটা দিব বলো তো? একটু আগে বলছি, দেখি কে পারো এখন বলো। সোর্সের ভিতরে কাকে দিব? সোর্সের ভিতরে কাকে দিব? কি পারো একটু বলো তো দেখি। সোর্সের ভিতরে আমরা কাকে দিব? সোর্সের ভিতরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের থ্রি ডট জেপি ইজি। থ্রি ডট কাকে দিব? জেপি ইজি। ওকে, তারপর একটা কমা দিব। কমা দিয়ে দেখো আমাদের প্রথমটার নাম কি বলছিলাম? উইথ। পরেরটার নাম কি বলছিলাম? হাইট। তো এগুলো তো অ্যাট্রিবিউট, তাহলে আমরা কমা দিয়ে পরে দিব উইথ। উইথ সমান কত হবে? 200। কমা দিয়ে কি দিব এরপরে? হাইট। হাইট সমান কত হবে? 100 হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এটাকে শেষ করে দিব। দেখো ইমেজকে কিন্তু এইভাবে ক্লোজ করা যাবে না। ইমেজকে কি করা যাবে না? ক্লোজ করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে ইমেজ একটা কি ট্যাগ? এমটি ট্যাগ। এটা শুধু শুরু আছে, কোনো শেষ নেই, তাই এটাকে এভাবে ক্লোজ করা যাবে না। এরপর হচ্ছে শুধু আমরা কি দিয়ে দিব? বডি ক্লোজ HTML ক্লোজ, বডি ক্লোজ HTML ক্লোজ, শেষ। ইমেজটা আশা করি সবাই বুঝছো। আমাদের সর্বশেষ টপিকে চলে আসছে আমরা, সেটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। সর্বশেষ টপিক। গুড, এই তো স্টাইল বলতে পারছে। বিয়ার ট্যাগ আর এটা হচ্ছে এইচআর, হরিজন্টাল রো, আর হচ্ছে লাইন ব্রেক। এই দুটো কিন্তু আমাদের কি ট্যাগ? এমটি ট্যাগ। সবাই ভালো করে মাথায় রাখবা। ইমেজের সাথে বিয়ার ট্যাগ আর হচ্ছে এইচআর, আরও আছে মেটা ইত্যাদি ইত্যাদি, এগুলো কি ট্যাগ? এমটি ট্যাগ, ঠিক আছে। গুড, ফয়সালা বলতে পারছে। আমাদের সর্বশেষ টপিকে আমরা চলে আসছি। এখন আমরা সর্বশেষ টপিকে চলে যাই। শেষ পর্যন্ত তোমরা যারা আছো, যে 15 জন আছো, তোমরা খুবই একটা ভালো কাজ করছো। তোমাদের চ্যাপ্টারের এই টপিকগুলো ভালো করে রিভিশন হয়ে যাবে। ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা এগুলো আরেকবার রিভিশন দিবা বসে বসে, হ্যাঁ? তাহলে আরও উপকার হবে তোমাদের জন্য। শিমু আসছে, হ্যাঁ শিমু বলছে এমটি ট্যাগ। গুড, তাহলে আসো আমরা সর্বশেষ টপিকটা করে ফেলি। সেটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক থেকে আমরা কি করবো দেখো। হাইপার লিঙ্কটা করি। হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক কি আশা করি তোমরা জানো। হাইপার লিঙ্ক হচ্ছে যখন আমরা কোনো কিছুর উপর ক্লিক করলে, মনে করো আমরা অনেক সময় ওয়েবসাইট ইউজ করি না, বা ফেসবুক ইউটিউব চালানোর সময় দেখবা আমরা কোনো কিছুর উপর যখন ক্লিক করি, ক্লিক করার কারণে নতুন একটা ওয়েবসাইটে দেখো নিয়ে যায় আমাদেরকে। মনে করো এরকম থাকে না, বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন, এরকম টাইপের লেখা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি। তো এই যে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন যে বলে, এটা ক্লিক করার পরে যে আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায়, এটা কার মাধ্যমে নিয়ে যায়? হাইপার লিঙ্কের মাধ্যমে নিয়ে যায়। তো এখন আসো আমরা দেখি হাইপার লিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ কি, এটা মনে রাখবা। হাইপার লিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। সবাই ভালো করে মনে রাখবা। হাইপার লিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। ওকে, অ্যাঙ্কর ট্যাগকে কি দ্বারা প্রকাশ করা হয় দেখি বলো তো। অ্যাঙ্কর ট্যাগকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে কে পারো একটু বলো। অ্যাঙ্কর ট্যাগকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো। আর হাইপার লিঙ্ক কাকে বলে যদি তোমাদের পরীক্ষাতে বলে? কোনো ওয়েব পেজের ভিতরে লেখা ছবি, অডিও, ভিডিও অন্য ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করাকে। দেখো কোনো ওয়েবসাইটের লেখা, অডিও, ভিডিও অন্য ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করাকে, অন্য ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করাকে
সংযোগ স্থাপন করাকে কি বলে? হাইপার লিঙ্ক বলে। সংযোগ স্থাপন করাকে হাইপার লিঙ্ক বলে। সময়টা মুখস্থ রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, হাইপার লিঙ্ক কাকে বলে এটা সময়টা মুখস্থ রাখবে ভালো করে। তাহলে দেখো অ্যাঙ্কর ট্যাগকে কি দ্বারা প্রকাশ করে? কে বলতে পারছো? কে বলতে পারছো দেখি? হ্যাঁ, ইস্টার বলতে পারছো, সীমা বলতে পারছো, ফয়সাল বলছো। গুড। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরীক্ষায় আমাদের কোশ্চেনটা কিভাবে দিবে। আচ্ছা, আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করা হয় এ দ্বারা। ঠিক আছে, কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করা হয়। এখন এটার ব্যবহৃত অ্যাট্রিবিউটটা কি দেখো তো? ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে href। এটা মাথায় রাখবা। তাহলে কয়টা জিনিস বলছি দেখো? ব্যবহৃত ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করা এই দ্বারা। ব্যবহৃত অ্যাট্রিবিউট কি? href। হাইপার লিঙ্ক কাকে বলে? কোনো ওয়েবসাইটে লেখা অডিও ভিডিও, তারপর হচ্ছে আমাদের কি কোনো ওয়েবসাইটে লেখা অডিও ভিডিও যখন অন্য কোনো ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করা হয় তখন তাকে কি বলা হয়? হাইপার লিঙ্ক বলা হয়। তাহলে সিনট্যাক্সটা দেখতে কেমন হবে দেখো? হাইপার লিঙ্কের সিনট্যাক্সটা কেমন হবে এটা সবাই একটু ভালো করে দেখো। অ্যাঙ্কর ট্যাগ href দিব, সমান দিব, আমরা এখানে দিব হচ্ছে লিঙ্ক টেক্সট। কি দিব? লিঙ্ক টেক্সট। সরি, আমরা href এর ভিতরে দিব হচ্ছে ইউআরএল, তারপর ভিতরে দিব হচ্ছে লিঙ্ক টেক্সট। তারপর হচ্ছে আমরা কি করব? অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করে ফেলবো। এটা সবাই একটু ভালো করে মাথায় রাখিও। এই তো গুড। আবির সুন্দর করে দিয়ে দিতে পারছে, কমেন্টে দিয়ে দিচ্ছে। যারা এখান থেকে বুঝতেছে না তারা দেখো। href মানে কি? হাইপার রেফারেন্স। তাহলে দেখো সংজ্ঞাটা সবার মুখস্থ হয়েছে তো? কোনো ওয়েবসাইটে লেখাবি অডিও ভিডিও যখন অন্য ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করবে সেটাই হবে হাইপার লিঙ্ক। ঠিক আছে, সংজ্ঞাটা মুছে ফেলতেছি, তাহলে এটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। লিঙ্ক টেক্সট, তারপর হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। আচ্ছা, এটা যদি তোমাদের ক্লিয়ার হয়, এখন আমরা আমাদের সর্বশেষ কোশ্চেনে চলে আসছে। দেখো সর্বশেষ কোশ্চেনটা আমরা তিনটা টপিক মিক্স করে করব। সেটা হচ্ছে হাইপার লিঙ্ক, ইমেজ, টেবল, এবং এগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। তাই সবাই এখন একটু মনোযোগ দিয়ে নড়ে চড়ে বসে এনার্জি নিয়ে একটু হচ্ছে মনোযোগ দিয়ে এখন এই কোশ্চেনটা ভালো করে দেখো। হ্যাঁ, এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাস থেকে। আসলে তোমরা অনেক কিছুই কমন পাবে পরীক্ষাতে। তাহলে দেখো আমরা কোশ্চেনটা লিখি। প্রথমত দেখো তোমাদের এখানে একটা টেবল দিল, দিয়ে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দেখো এ বি সি, তারপরে এখানে দিয়ে দিল হচ্ছে তোমাদের একটা ইমেজ ফ্লাওয়ার ডট জিপিজি, সাথে এখানে তোমাদের আরও একটা দিল, সেটা হচ্ছে আমাদের ডি। এখন কোশ্চেনে বলছে এমনভাবে ওয়েবসাইটটি তৈরি করো যেখানে ডিতে ক্লিক করলে, ভালো করে দেখো কোথায় ক্লিক করতে বলছে? ডিতে ক্লিক করলে www. মনে করো facebook.com ওয়েবসাইটটি চালু হয়। ভালো করে কোশ্চেনটা দেখো কি বলছে? এমনভাবে ওয়েবসাইটটা তৈরি করো যেখানে ডিতে ক্লিক করলে, এটা হচ্ছে সি, যেখানে ডিতে ক্লিক করলে কি হয়? www.facebook.com ওয়েবসাইটটি চালু হয়। এখন দেখো এখানে কিন্তু আমরা তিনটে টপিক মিক্স করছি। কি? হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে কি? হ্যাঁ, মাইশা কি বলছে? টেবিলের ভিতরে আন্ডারলাইন করা হাইপার লিঙ্ক দিয়ে দেন। ওকে, আচ্ছা, এটা বুঝো, তাহলে ওইটা অটোমেটিক পারবো। তাহলে এখানে কি? ABCD ফ্লাওয়ার ডট জিপিজি। এখন তাহলে এই যে তিনটা টপিক মিক্স করছি, তোমরা পরীক্ষা ধরতে পারবা না এটা যে হাইপার লিঙ্ক থেকে আসছে। কিভাবে ধরবে বলো তো? এখানে একটা কথা বলছে দেখো, একটাতে ক্লিক করলে একটা চালু হবে। কোথায় ক্লিক করছে? ডিতে ক্লিক করছে। ডিতে ক্লিক করার পরে দেখো facebook.com ওয়েবসাইটটা চালু হয়েছে। তাহলে কোথাও ক্লিক করছে, কোথাও চালু হয়েছে। আমরা যে এই যে হাইপার লিঙ্কের যে সিনট্যাক্সটা দেখছি, অ্যাঙ্কর ট্যাগ href সমান কি ছিল মনে করো তো একটু? URL, তারপর ভিতরে কি ছিল? লিঙ্ক টেক্সট, তারপর কি হচ্ছে? অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। এখন দেখো ইউআরএলটা কোনটা বলো তো?
এখানে ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এখানে ইউআরএল, যে লিঙ্কটা দেওয়া আছে সেটা কি ইউআরএল। আর লিঙ্ক টেক্সট কোনটা? যেটাতে আমরা ক্লিক করবো সেটা হচ্ছে কি লিঙ্ক টেক্সট। এখানে ডি হচ্ছে লিঙ্ক টেক্সট আর ইউআরএল হচ্ছে কোনটা? www.facebook.com। এটা আনসারটা এখন আমরা শুরু করে দেখো। প্রথম আমরা দিব HTML, HTML দেওয়ার পরে কোনটা দিব? বডি দিব, HTML বডি। তারপরে আমরা দেখো যেহেতু পুরোটা একটা টেবিল তাই আমরা দিব টেবিল বর্ডার, টেবল বর্ডার সমান কত? টেবল বর্ডার সমান 1। তারপর আমরা কি দিব দেখো, প্রথম রো শুরু করি। তো প্রথম রো শুরু করলাম টিআর, টিআর শুরু করার পরে দেখো প্রথম ডেটা কি আছে আমাদের কাছে? এ। প্রথম ডেটা কি আছে? এ। তাহলে আমরা দিব টিডি, টিডি দিয়ে কাকে দিব? এ কে দিয়ে দিব টিডি ক্লোজ। ওকে ডান। এখন প্রথম রো এর সাথে আমরা আরেকটা জিনিসকে নিতে হবে, সেটা কি বলতো? সেটা কি বলতো? প্রথম রো এ এর সাথে আমরা আরেকটা জিনিসকে নিতে হবে, সেটা কোনটা? এর সাথে আমরা কোনটাকে নিব? দেখি কে পারবো বলো। flower.jpg এটাকে আমরা প্রথম রো এর সাথে নিব নাকি অন্য রো গুলোর সাথে নিব? অবশ্যই এটা আমরা প্রথম রো এর সাথেই নিয়ে নিব, ঠিক আছে? তাহলে দেখো আমরা টিডি দিব, এখন নেক্সটে টিডি দিলাম। টিডি দিয়ে এখন flower.jpg কয়টা রো এর জায়গা দখল করছে একটু ভালো করে দেখো তো। flower.jpg কয়টা রো এর জায়গা দখল করছে সবাই একটু কমেন্টে জানাও। ABC দেখো, ABC এই তিনটা রো এর জায়গা একাকে দখল করছে, flower.jpg দখল করছে। তাহলে আমরা এটাকে রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে দেখি তোমরা একটু কমেন্টে জানো। রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে কমেন্টে জানাও দেখি। এটা কি রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে? তিনটা সাউদা বলছি, তিনটা গুড। এখন রো স্প্যান হবে নাকি কল স্প্যান হবে একটু জানো। গুড, তিনটা বলতে পারতেছো সবাই। এখন এটা রো স্প্যান না কল স্প্যান? সিমো বলছে তিনটা। রো স্প্যান নাকি কল স্প্যান এটা আনসার কেউ এখনো দিতে পারো না কিন্তু। হ্যাঁ গুড, জয়া বলতে পারছে রো স্প্যান হবে। তাহলে দেখো এটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে রো স্প্যান, টিডি রো স্প্যান, টিডি কি রো স্প্যান। হ্যাঁ রিফাত বলতে পারছে, ইসরাত বলতে পারছে। এখন রো স্প্যান সমান কয়টা? দেখো তিনটা জায়গা দখল করছে, তাহলে আমরা এখানে দিব 3। ভিতরে এখন কি দিব? ভিতরে কি আমরা লিখে দিব flower.jpg? flower.jpg কিন্তু লিখতে পারবো না, কারণ দেখো এটা কিন্তু একটা ছবি। ছবির জন্য আমাদের ভিতরে এখন আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইমেজ। ইমেজ দিয়ে আমরা কি দিব বলো? সোর্স দিব। ইমেজ সোর্স সমান কি দিব বলো তো? ইমেজ সোর্স দিয়ে আমরা যেটা দিব সেটা হচ্ছে flower.jpg। flower ডট কি jpg। দেখো সোর্সের ভিতরে দিব আমরা, সরি flower.jpg। ওকে, তারপরে এই যে টিডিকে আমরা ক্লোজ করে দিব, শেষ। এই লাইনটা সবাই বুঝছো কিনা বলো? এটাই আমাদের মেইন লাইন। তারপর হচ্ছে প্রথম রোর ভিতরে কিছু নাই, টিআরকে ক্লোজ করে দিব। এই লাইনটা আমরা আরেকবার রিক্যাপ করতেছি, সবাই একটু ভালো করে দেখো। প্রথম রোর ভিতরে কি আছে? তাহলে এ আছে, সাথে flower.jpg আছে। এই জন্য আমরা টিআর শুরু করছি, টিডি দিলাম, এ দিলাম, টিডিকে ক্লোজ করছি। সাথে যে flower.jpg এটা ব্যতিক্রমী টেবিল, আমাদের কি করছে এটা দেখো, রো স্প্যান তিনটা রো জায়গা দখল করছে। এই জন্য টিডি দিয়ে আমরা কি দিছি? রো স্প্যান ইজ ইকুয়াল টু কত দিলাম? 3 দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো এটা দেওয়ার পর আমরা কি দিছি? ভিতরে ছবি আছে এই জন্য দিছি ইমেজ সোর্স ইজ ইকুয়াল টু কি flower.jpg। তারপর হচ্ছে টিডি কে আমরা ক্লোজ করে দিছি, প্রথম রোতে কিছু না এই জন্য টিআর ক্লোজ। হ্যাঁ, তারপর দেখো হচ্ছে আমরা দ্বিতীয় রো শুরু করি। এখন দ্বিতীয় রো শুরু করলাম। দ্বিতীয় রোতে কি আছে বলতো? শুধু দ্বিতীয় রোতে আছে শুধু আমাদের বি, তাহলে টিডি বি, টিডি ক্লোজ। দ্বিতীয় রো আমাদের শেষ, দ্বিতীয় রোতে আর কিছু নেই। এরপরে আসে সবার শেষের রো টিআর। টিআর দেখো সবার শেষের রোতে কিন্তু বলছে ডিতে ক্লিক করলে, ডিতে ক্লিক করলে কি হবে বলতো? ডিতে ক্লিক করলে কিন্তু facebook.com ওয়েবসাইটটি চালু হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমরা মিস করে গেছি, টিআর দিব। টিআর দিয়ে কাকে দিব বলো? টিডি, ঠিক আছে? টিডি দিয়ে আমরা কাকে দিব এখানে? কল স্প্যান। কল স্প্যান সমান কত হবে? 2 হবে। ভালো করে দেখো, এটা মিস হয়ে গেছিল আমাদের। হ্যাঁ, তাহলে দেখো কল স্প্যান সমান 2 দিলাম। এখন ভিতরে কি দিব দেখো, এখানে কিন্তু হাইফার লিংক ইউজ করতে বলছে। ডিতে ক্লিক করলে facebook.com ওয়েবসাইটটি চালু হবে। তাহলে দেখো আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কোন ট্যাগ দিব? অ্যাঙ্কর ট্যাগ। কারণ হাইফার লিংকের জন্য আমরা কি দিই? এ। তাহলে হাইফার লিংকের জন্য এ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ href সমান দিয়ে ভিতরে কি ছিল বলতো? অ্যাঙ্কর href ইজ ইকুয়াল টু সমান কি? URL। আর ভিতরে কি ছিল? লিংক টেক্সট। এখন URL কোনটা আমাদের এখানে? URL হচ্ছে facebook.com, www. পুরোটা তোমরা লিখবা www.facebook.com, ঠিক আছে?
তো অ্যাঙ্কর ট্যাগের এখন ভিতরে এবার লিঙ্ক টেক্সট কি দিব, কোথায় ক্লিক করতে বলছে বলো তো? ক্লিক করতে বলছে কোথায়, আমাদের ডিতে ক্লিক করতে বলছে, তাহলে আমরা এখানে দেবো লিঙ্ক টেক্সট ডি। তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করব, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, তারপরে গিয়ে আমাদের টিডি ক্লোজ হবে, তারপর গিয়ে আমাদের টিডি ক্লোজ হবে, তারপরে গিয়ে আমাদের কি ক্লোজ হবে বলো তো? টি একটা ক্লোজ হবে। এখন সবাই দেখো, হ্যাঁ এখন সবাই বুঝছো কিনা বলো? মাইশা ধরতে পারছে এটা, আর হচ্ছে ইসরাত ধরতে পারছে। আমরা ক্লাস শেষ করার তাগাদা দিতে গিয়ে ক্লাস শেষ করার শেষ মুহূর্তে এসা আমরা এই জিনিসটা ভুলে গেলাম ক্লাস শেষ করার আনন্দে। তাহলে দেখো টিআর দিছি আমরা, তারপর হচ্ছে কি টিডি দিলাম, এটা হচ্ছে কল স্প্যান, দুইটার জায়গায় দেখা যাচ্ছে, এই জন্য কল স্প্যান সমান কি 2। হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু বলছে ডিতে ক্লিক করলে ফেসবুকটা চালু হবে, কোথাও ক্লিক করলে কোনো কিছু চালু হবে, তাহলে আমরা সেটা অ্যাঙ্কর ট্যাগ দিই বা হাইপার লিঙ্ক। অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এইচটিএফ দিলাম, ইউআরএল যেটা দেওয়া আছে, ইউআরএল যেটা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের কোশ্চেনের আনসার না, দেখো আবার এটা উঠে ফেললো না। আমরা শেষের যে রোটা সেটাকে আরেকবার রিপিট করছি, শেষের রোটা হচ্ছে কি করছি, রিপিট করছি। তাহলে দেখো আমরা টিডি দিছি, কল স্প্যান দিছি সমান 2টা, তারপর হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, হাইপার রেফারেন্স দিলাম facebook.com। তারপর আমরা লিঙ্ক টেক্সটে কাকে দিব, ডিকে দিব, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। ঠিক আছে, তাহলে তোমাদের শেষ। আশা করি এটা সবাই বুঝছো, এটা বাসে খাতায় সবাই আবার করবা, ঠিক আছে? বাসে সবাই আবার খাতাতে করবা। তো এখানে তোমাদের যারা C25-এর আসো, তোমাদের শেষ পর্যায়ে তোমরা চলে আসছো, 2 বছরের যে তোমাদের জার্নি, 2 বছরের জার্নির একদম শেষ পর্যায়ে চলে আসছো। আর মাত্র তোমাদের আজকে হচ্ছে কয় তারিখ, 14 তারিখ, আর 6 দিন, আর হচ্ছে তোমার 10 দিন আছে বরাবর হাতে। হ্যাঁ, মোটামুটি 10 দিন সময় হাতে আছে। তো এই 10 দিন যে সময়, এটাকে একটু ভালো করে কাজে লাগাও, একটু বাইরে কোথাও সময় দিও না, পড়াশোনাতেই পুরো সময়টা দাও। আর আইসিটি সাবজেক্টটা যেহেতু তোমাদের এতদিন পড়াইছি, আইসিটি সাবজেক্টটাতে হচ্ছে A+ আনা কিন্তু খুব বেশি একটা কঠিন না। বোর্ড কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে ভালো করে প্র্যাকটিস করে যাইবা, তাহলে দেখবো তোমাদের ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা এতক্ষণ ধরে করার জন্য। প্রায় আমাদের 1.5 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত ছিল তোমরা অবশ্যই খুবই ধৈর্যশীল, আশা করি ভালো রেজাল্ট করবা। সবার জন্য শুভকামনা, ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, আশীর্বাদ করে যা করার। ভালো থেকো সবাই, টাটা।